কম সবাইকে মাইকটা মাইকটা আমার আনমিউট করে দেন। অ্যাডমিনই তো সব কোচিং এ। মাইকে আনমিউট করা। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। বেসিক্যালি আপনারা আমার সাথে যারা আছেন, আপনাদের সাথে প্রথম মারামারি বাজবে, স্যার আজকে লেকচার 5 না লেকচার 6, এটা নিয়ে আজকে আপনারা আমার সাথে একটা কথা বলবেন। আমি জানি আপনাদের লেকচার 5 হয় নাই, এর ভিতরে 6 হওয়ার কথা ছিল, সেটা আবার ক্যান্সেল হয়েছে বা হয় নাই কোনো একটা কারণে সামহাও। আজকে যেহেতু আজকে আমরা ক্লাস করব, আমরা বেসিক্যালি আজকে 6 নাম্বার লেকচারটাই করব। 5 নাম্বার লেকচারটা আমরা আগামী মাসে যে কোনো একটা ডেটে নিয়ে নেব। সুতরাং আপনারা যারা আছেন, মন খারাপ করার কিছু নাই, আপনারা 5 নাম্বার লেকচারও পাবেন। সুতরাং মন খারাপ করবেন না, কারণ 5 নাম্বার লেকচার পান নাই কেন এটার কথা আমি একটু বলে দিই। আপনাদের 4 নাম্বার লেকচারটা আমি 2 দিন নিছিলাম। এই 4 নাম্বার লেকচার 2 দিন নেওয়ার কারণে 5 নাম্বার লেকচারটা ওইখানে নাই হয়ে গেছে। এখন কর্তৃপক্ষ এটা জানতো না যে 5 নাম্বার লেকচারটা যে নাই হয়ে গেছে। আমি ওইটা কর্তৃপক্ষকে জানাইছি, কর্তৃপক্ষ আপনাদের ক্লাসটা দিবে। দ্যাট ইজ ওয়াই আজকে আমরা 6 নাম্বার করি, 5 নাম্বার ক্লাসটা আগামী মাসে পাবেন। আমার সাথে যারা আছেন তারা মনে হয় আমার কথা শুনতে পেতেছেন, মাইকটা আনমিউট করে আমার সাথে একটু কথা বলেন তো ভাই। আমার কথা কি আপনারা বুঝছেন ওয়ালাইকুম কি? স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি বুঝতে পারছেন কেন 5 নাম্বার লেকচার আজকে হইলো জি না? স্যার, জি স্যার, বুঝেছি। সুতরাং মন খারাপ করলো, আমি সরি, আমার জন্য এই অঘটন না ঘটছে। স্যার, স্যার সরি লাগবে না। ওকে ফাইন, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে চলেন আমরা এখন কারক পড়াবো। 6 নাম্বার লেকচার, মোস্ট ইম্পর্টেন্ট লেকচার। বাংলাদেশ ব্যাংকের এডি, সমন্বিত ব্যাংক, অফিসার জেনারেল। ভাই আমাকে যদি একটু এসিটা ছেড়ে দেন তাহলে খুবই কৃতার্থ থাকি। থ্যাংক ইউ। তাহলে বাংলাদেশ ব্যাংকের এডি, সমন্বিত ব্যাংক, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, এবং আপনি যদি বলেন সাধারণ বীমা থেকে শুরু করে যতগুলো সরকারি পরীক্ষা হয়, সকল জায়গায় এই কারক থেকে কোশ্চেন আসে। আমার ঘড়িতে বাজে 9টা 5, আমার ক্লাসটা শেষ করার চিন্তা আছে 11টার 10 মিনিট আগে। আমাদের এই কারকের পরেও ছোট্ট আরেকটা টপিক আছে যার নাম হলো বাচ্চ। এই বাচ্চ পড়াইতে মাত্র আমার 10 মিনিট সময় লাগবে। সুতরাং ক্লাসে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। আর আপনার যদি সহযোগিতা ভালো থাকে, ভালো বুঝেন, তাহলে ক্লাস 10:30টায় শেষ হয়ে যেতে পারে। সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের বোঝার উপরে আর আমার বোঝানোর উপরে। চলেন আমরা টপিকটার নাম লিখে নিলাম, কারক। পরীক্ষায় একটা কোশ্চেন মাঝে মাঝে আসে যে ভাইয়া কারক কাকে বলে। বেসিক্যালি কারক কাকে বলে, এই কোশ্চেনটা যদি আপনাকে দেয়, এই কারকটা কাকে বলে সবাই একটু শুনবেন। বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্কটা হয়, বেসিক্যালি সেটাকে আমরা কারক বলি। কি বললাম ভাইয়া? বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে আমরা কারক বলি। এই সংজ্ঞাটা আমার একটু লেখা লাগবে, তাই আমি একটু লিখলাম। নামপদের সাথে, নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে, সম্পর্ককে কারক বলে। এই একটা অংশ আমি লিখলাম। এখন আপনার প্রশ্ন হইতে পারে, ভাইয়া নামপদ যে কি জিনিস, আমি তো এইটাই বুঝি নাই, আমার আগে এইটাই একটু বোঝা। ভাইয়া নামপদ জিনিস হলো বিশেষ্য আর সর্বনাম, এই দুইটাকে বলা হয় নামপদ, যেটা আমি আপনাদের কোন একটা ক্লাসে পড়াইছি। তাহলে বিশেষ্য এবং সর্বনাম এই দুইটাকে বলা হয় নামপদ। কোনো কিছুর নামকে বলা হয় বিশেষ্য, আর বিশেষ্যের পরিবর্তে যেটা বসে তাকে বলা হয় সর্বনাম। এটা জানলাম, এইটাও পরীক্ষায় কোশ্চেন আসছে। আবার যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে, সম্পাদন করে তাকে কারক বলে। তাহলে যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে ভাই? কারক বলে। এই কোশ্চেনটাও আপনার পরীক্ষায় আসতে পারে। যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? উত্তর, যা ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে। তাহলে আপনি এটাও একটু এখানে জানতে পারলেন, যা ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে। আবার কারক শব্দটার একটা বিচ্ছেদ আছে,
যেটা আমরা বলি এরকম ক্রি যোগ নক অথবা ভাই অক, দ্যাট মিনস ক্রি যোগ নক অথবা অক ইকুয়াল টু কারক। দ্যাট মিনস কারক শব্দটা প্রত্যয় সাধিত শব্দ, যাকে বিশ্লেষণ করলে পাই ক্রি যোগ নক ইকুয়াল টু কি বা অথবা অক ইকুয়াল টু কি হয় ভাই, ইকুয়াল টু আমরা যেটা পাই তাকে বলা হয় কারক। এবার প্রথম থেকে আমি যদি বলি বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। ভাই নামপদ কারে বলে, বিশেষ্য এবং সর্বনাম, এই দুইটা পদকে বলা হয় নামপদ। এবং আরো একটা জিনিস বলছি, বাক্যে যা ক্রিয়া সম্পাদন করে তাকেও কারক বলে। কারক শব্দের প্রকৃতি প্রত্যয় কি ভাই, ক্রি যোগ নক অথবা অক ইকুয়াল টু কি হয় ভাই, কারক। আমার এই পর্যন্ত যা লিখলাম বা বুঝাইলাম, আমার সাথে যারা আছে এই পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা ভাই, কারো কোনো ডাউট আছে কিনা? না স্যার। নাই। যদি কারো কোনো ডাউট না থাকে তাহলে একটু এখানে খেয়াল করেন তো, কারক কয় প্রকার, এটাও একটা কোশ্চেন আসে। ভাই কারক তো ভাই 6 প্রকার। কারক 6 প্রকার। ভাই 6 প্রকার কারক কি কি আছে? প্রথমটাই যদি স্যার যান তাহলে জি 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 বলেন আমরা তো স্যার বলেন ভাই। ক্রিয়া যা ক্রিয়া সম্পাদন করে এটাকে তো আমরা তো প্রতীক মানে কর্তা বলতাম না, কর্তা। এখন হ্যাঁ, কর্তা আপনি কেমনে বলবেন, যেটা হলো কর্তিকারকে, কর্তা যিনি বাক্যের কর্তা সে ক্রিয়া সম্পাদন করে, বুঝতে পারছেন? এটা বলতে পারেন যা ক্রিয়া সম্পাদন করে তাকেও আমরা কারক বলি, বুঝতে পারছেন? আপনার ফ্যাক্ট এইটাও একটা, আর আপনি যেটা বলছেন ওটাও একটা ফ্যাক্ট। ওটা বাক্যের ব্যবহার বিধির উপরে নির্ভর করে, বাক্যের কর্তার উপরে ডিপেন্ড করে, কথা সত্য। প্রথমটা হলো গিয়া ভাই কর্তিকারক, 2 নম্বরটা হলো গিয়া ভাই কর্মকারক, 3 নাম্বারটা হলো গিয়া ভাই করণ কারক, 4 নাম্বারটা সম্প্রদান কারক, সরি সম্প্রদান কারক, 5 নাম্বারটা অপাদান কারক, 6 নাম্বারটা যেটা পাবেন তার নাম হলো কি ভাই, অধিকরণ কারক। এখন আপনার একটা প্রশ্ন হইতে পারে আমার কাছে দেখ, আপনার একটা প্রশ্ন হইতে পারে ভাই, এই যে এখানে আপনার একটা প্রশ্ন হইতে পারে যে স্যার এইখানে একটা সমস্যা আছে, সমস্যাটা কি? আপনি বলবেন স্যার এইখানে সমস্যা হলো গিয়া নতুন যে 9-10 যে বইটা আছে না, নতুন 9-10 বইতে সম্প্রদান কারক বইলে কোনো কারক নাই। তাহলে আপনি যে এখানে লিখলেন সম্প্রদান কারক, তাহলে আমি কি করব? উত্তর, আপনি সম্প্রদান কারকটাই পড়বেন, কারণ আপনার পরীক্ষাটা হবে 2025 সালে, আর 25 সালে পরীক্ষা যেটা হবে সেটা হলো আগের সিলেবাসের যে বই ওই সিলেবাসে। তার মানে এখন যেহেতু এই নতুন বইতে সম্প্রদান কারক নাই, তাহলে এখানে কি কারক দিছে? এইখানে যেটা দিছে ভাই, সম্বন্ধ কারক বলে একটা কারককে যুক্ত করছে। যেহেতু সম্বন্ধ কারক বলে একটা কারককে যুক্ত করছে, আমি চেষ্টা করবো ওই জিনিসটা আপনাকে দেখাই দিতে, আপনি বুঝবেন। বেসিক্যালি যদি আপনাকে প্রশ্ন করে যে কারক কয় প্রকার, তাহলে উত্তর দিবেন 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান, অধিকরণ। এর ভিতরে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ভদ্রলোক সম্প্রদান কারক নামে যে কারকটা আছে এই কারকটা বাদ দিতে চাইছিলেন। ওনার মতে কর্ম আর সম্প্রদান দুইটা কারক মিলে একটা কারক হইলেই ভালো হইতো, দ্যাট ইজ ওই উনি সম্প্রদান কারকটা বাদ দিতে চাইছিলেন। তাহলে আপনাকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারকটা বাদ দিতে চাইছিলেন, উত্তর হবে সম্প্রদান কারক। এরপর আরেকটা জিনিস এখানে যেটা আপনাকে বোঝা লাগবে, আমার সাথে একটু সবাই বলেন তো ভাই, বিভক্তি কয় প্রকার? স্যার 2 প্রকার স্যার। কি কি প্রধানত দুই বিভক্তি ভাই, প্রকার। কি কি নাম বিভক্তি? ক্রিয়া নাম বিভক্তি, নাম নাম বিভক্তি। ভেরি গুড, একটা হলো নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, আর একটা হলো ক্রিয়া বিভক্তি। ভাই শব্দ বিভক্তিটাই আমাদের জানা লাগে। ভাই শব্দ বিভক্তি কয় প্রকার? উত্তর হলো 7 প্রকার। চলেন 7 প্রকার শব্দ বিভক্তিটা আমরা একটু লিখি, আর আপনারা যারা পারেন তারা আমার সাথে একটু বললেন। প্রথম শূন্য, সরেয়, রস্যি। ভাই দ্বিতীয় কি হবে ভাই, কে, ক্যারে, এরে। ক্যারে, আচ্ছা তৃতীয় বিভক্তিটা কি হবে ভাইয়া, ভাড়া দ্বারা দিয়ে দিয়ে, আর একটা হলো কি ভাই, কর্তৃক। কর্তৃক, আচ্ছা চতুর্থী বিভক্তিটা কি হবে ভাই, কে রে গীতের জন্য, মতো। কে, রে, রে জন্য, এরে, নিমিত্ত, নে, আর একটা হলো কি ভাই, নিমিত্ত, নিমিত্ত। জন্যে, আর একটা হবে ভাই নিমিত্তে। আমরা যদি এখানে লিখি তাহলে নিমিত্তে পাইলাম। পঞ্চমী বিভক্তিটা কি হবে ভাইয়া, হতে হতে, থেকে অর্থ চেয়ে, থেকে থেকে, একটা কি হবে সেই ভাইয়া, চেয়ে, আপনাদের আপনারা ভালো পারেন। ষষ্ঠী বিভক্তিটা কি হবে ভাই, র র, র এর, এর, এর।
তাহলে সপ্তমী বিভক্তিটা কি হবে ভাইয়া? এ এ এ ও উনসিও তে। এখানেতে। এখন প্রশ্ন হইতে পারে ভাই বিভক্তিটা কেন লিখলেন এইখানে? এই কোশ্চেনটা আপনি চাইলেই আমাকে করতে পারেন। উত্তর হইলো ভাইয়া, কারক পার্ট হইলে আপনাকে বিভক্তি জানতে হবে। কারণ কারকে কিভাবে কোশ্চেন করবে, একটা সেন্টেন্স আপনাকে দিবে। সেন্টেন্সটা কিরকম দিবে, ধরুন আমি এখানে একটা লিখলাম, সুমন বই পড়ে, এই বাক্যটা লিখলাম। লেখার পর এই সুমনের নিচে আন্ডারলাইন করবে, আপনাকে জিজ্ঞেস করবে আন্ডারলাইন করা শব্দটা কোন কারকে কোন বিভক্তি। তাইলে আপনাকে বিভক্তি ফাইন্ড আউট করা লাগবে। মজার বিষয় হলো আপনি বিভক্তি ফাইন্ড আউট করবেন কিভাবে? উত্তর হইলো যে শব্দটার নিচে আন্ডারলাইন থাকবে ওই শব্দটা উচ্চারণ করবেন। যেমন সুমন শব্দটা উচ্চারণ করলে আপনার মুখ থেকে অতিরিক্ত লাস্টে কিছু আসতেছে না। যেহেতু আপনার মুখ থেকে অতিরিক্ত লাস্টে কিছু আসতেছে না, দ্যাট ইজ ওয়াই সুমনের এখানে কোনো বিভক্তি নাই। আর কারকের ক্ষেত্রে যদি কোনো জায়গায় কোনো বিভক্তি না থাকে, সেখানে একটা বিভক্তি ধরতে হয়, সেটাকে বলা হয় প্রথমা বা শূন্য বিভক্তি। তাহলে আপনি জানলেন কারকের ক্ষেত্রে কোনো জায়গায় যদি কোনো বিভক্তি না থাকে, তাহলে আমরা চাইলেও সেখানে একটা বিভক্তি ধরতে পারি। সেই বিভক্তির নাম প্রথমা বা শূন্য বিভক্তি। এই পর্যন্ত যাদের বুঝাইলাম, আপনারা কি বুঝতে পারছেন কিনা একটু বলেন তো ভাই। জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন, থ্যাংক ইউ। এবার আমি যদি আপনাকে একটু বলি, তাহলে এই পর্যন্ত কারকের সাথে বিভক্তির একটা সম্পর্ক সেটা আপনি জানলেন। আমি প্রথম থেকে আবার যদি বলি, বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে, অথবা যা ক্রিয়া সম্পাদন করে তাকেও কারক বলে। কারক শব্দের প্রকৃতি প্রত্যয় ক্রিযোগ অক অথবা নক। কারক কয় প্রকার? 6 প্রকার। কারক পার্থ হইলে বিভক্তি জানা লাগবে। আমরা জানি বিভক্তি 2 প্রকার, এক হলো শব্দ বিভক্তি আর এক হলো ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি হলো 7 প্রকার। বিভক্তির সাথে কিভাবে বের করব? একটা সেন্টেন্স দিবে, সেন্টেন্সে একটা শব্দ আন্ডারলাইন করা থাকবে, আমাকে বের করা লাগবে আন্ডারলাইন করা শব্দটা কোন কারকে কোন বিভক্তি। এই ছিল মোটামুটি ইনিশিয়াল একটা আলোচনা। এই আলোচনা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাই বলেন তো? স্যার আছে কারো? অনেক সময় বলেন। অনেক সময় কিন্তু স্যার নিচে দাগ দেওয়া থাকে না আর কি। আচ্ছা, অনেক সময় নিচে দাগ নেওয়া থাকলেও সামনে টান দিয়ে বলে এই শব্দটা কোন কারকে কোন বিভক্তি এটা বলে। আবার কিছু সেন্টেন্সে দাগ দেওয়াই থাকে না। এখন বিষয়টা হলে কিছু সেন্টেন্সে যেটা দাগ দেওয়াই থাকে না, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট নিজের একটু পড়ে বুঝে নিতে হয় যে এখানে কোন কারক বুঝাতে চাইছে। এই ক্ষেত্রে আপনার যদি কোনো সেন্টেন্সে দাগ না দেওয়া থাকে, দেখবেন আপনি যে সেন্টেন্সটা চিনেন ওইরকম একটা সেন্টেন্স দিছে। বাট তারপরে দেওয়া না থাকলে আমাদের বুদ্ধি খাটায় উত্তর করতে হবে কেমনে জানেন? অপশন দেখবেন। আপনি দেখবেন যদি এই শব্দের নিচে আন্ডারলাইন ধরে তাহলে এটা হলো এই কারক, যদি ওই শব্দের নিচে আন্ডারলাইন করে তাহলে এটা এই কারক হয়। দেখি অপশনে এই জিনিসগুলো কি আছে কিনা। দেখবেন অপশনে দুইটাই থাকবে না, যে কোনো একটা থাকবে। বুঝতে পারছি ভাই? জি স্যার। স্যার স্যার জি বলেন, বলেন বলেন। স্যার ক্রিয়া ছাড়া কি স্যার কারক হয় না? কি ছাড়া কারক হয় না? ক্রিয়া ছাড়া কি কারক হয়? না, কারক হইতে হইলে ক্রিয়া ক্রিয়া লাগবেই। ছাড়া কি কারক হয়? না, কারক হইতে হইলে ক্রিয়াকে লাগবেই। কারণ কারকটা হইলো কি ভাই, যার সাথে ক্রিয়ার সম্পর্ক। দ্যাট মিন্স কারক মানে কি, যেটা ক্রিয়া সম্পাদিত করে, আর ক্রিয়ার সাথেই বেসিক্যালি কারকের সম্পর্ক। দ্যাট ইজ ওয়াই আপনি ক্রিয়া ছাড়া কোনোভাবে কারক ফাইন্ড আউট করা সম্ভব নয়, ক্রিয়া লাগবেই। অর্থাৎ ক্রিয়া ছাড়া কারক হয় না। বুঝাইতে পারছি মনে হয়। এবার আসেন আমরা যদি আলোচনায় যাই, আলোচনায় গেলে প্রথমেই আমরা যেটা পাবো তার নাম কর্তৃকারক। এই কর্তৃকারকের আলোচনা আমি প্রথমেই বলি, এক এক টিচার এক এক রকম পড়ায়, এক এক টিচারের এক এক রকম পড়ানোর স্টাইল, তার এক এক রকম থাকবে। বাট দিন শেষে আমার কারক ফাইন্ড আউট করতে পারো হলে বড় কথা। আমি অনলাইনে এক ভদ্রলোককে দেখলাম কিছু জিনিস কর্তৃকারক হয়েছে, কেন কর্ম হয় না কর্তৃকারক হয়েছে, এটা নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে। হোয়াট এভার ইট ইজ, সে তার মতো বুঝাইছে, আমি আমার মতো বুঝাবো। দিন শেষে আপনার বোঝা দিয়ে হলে বড় ফ্যাক্ট, আপনি ফাইন্ড আউট করতে পারেন কিনা এইটা ফ্যাক্ট। চলেন তাহলে আমরা একটু বুঝাই কর্তৃকারক কাকে বলে। আমরা 1 নম্বরে লিখলাম কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক থাকবে। তাহলে কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক থাকলে সেটা কি কারক হবে ভাই? কর্তৃকারক। আমি 2 নম্বর লাইন লিখলাম বাক্যে কর্তার নিচে আন্ডারলাইন থাকলে, কর্তার নিচে আন্ডারলাইন থাকলে তা
কর্তৃকারক হয়। এবার আমরা 9-10 একটা জিনিস শিখছিলাম যে ভাই ক্রিয়াকে কে কে বা তাকে কার তাকে বা কারা দ্বারা কারা দিয়ে প্রশ্ন করলে, আমি এটাও লিখলাম, বাদ দিলাম না, করলে কর্তৃকারক পাওয়া যায়, পাওয়া যায়। তাহলে দেখেন তো ভাই, আমি বোর্ডে যারা আছেন আমার সাথে আমি কি কি লিখছি, যে কোনো একজন একটু লাইনটা পড়েন তো, কি লিখছি লাইন পড়েন, যে কোনো একজন পড়েন, ছেলে মেয়ে কি পড়বেন, একজন পড়েন। তার সাথে ক্রিয়ার সম্পর্ক থাকবে, জি, বাক্যে কর্তা নিচে আন্ডারলাইন থাকলে তা কর্তৃকারক হয়। হ্যাঁ, ক্রিয়াকে কে বা কার বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায়। আচ্ছা, বাকি কর্তা কাকে বলে একটু বলতে পারবেন কেউ একজন? স্যার যে ক্রিয়া সম্পাদন করে বা বা বাক্যের সাবজেক্ট, বাক্যের সাবজেক্টকে কি বলা হয়, কর্তা। আচ্ছা, এবার আসেন, আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দিই, এক্সাম্পল গুলো একটু দেখেন। আমি একটা বাক্য লিখলাম, নাসিমা ফুল তোলে। বাক্য লিখলাম, নাসিমার নিচে আন্ডারলাইন। পরের বাক্য লিখলাম, ছেলেরা ফুটবল খেলে। ছেলেরার নিচে আন্ডারলাইন করলাম। তারপরের বাক্য লিখলাম, বুলবুলিতে গান গেয়েছে কাঁথা দিচ্ছে। হ্যাঁ দেব, আমি আর লিখলাম না, কিসে। তারপর পরের বাক্য লিখলাম, সরাঙ্গে দংশিল সর মোর নাগ আলা। এই যে 4টা সেন্টেন্স দিছি, আমার সাথে যারা আছেন তারা একটু দেখেন তো, আমার সাথে একটু কথা বলবেন। নাসিমা ফুল তুলে, আমারটাকে এই কথাটা বলেন তো ভাই, এই বাক্যে কর্তাকে। নাসিমা। নাসিমা নাসিমা। আমরা একটু আগে একটা লাইন লিখছিলাম, কর্তৃকারকের এরকম একটা লাইন লিখছিলাম যে কর্তার নিচে আন্ডারলাইন করা থাকলে তা কি কারক হয়, কর্তৃকারক হয়। দেখেন তো, আপনি বললেন এই বাক্যে কর্তা হইল নাসিমা, আন্ডারলাইনটা কি কর্তা নাসিমার নিচে করা আছে কিনা? আছে নিশ্চয় স্যার। আছে। তাহলে নাসিমার নিচে যদি করা থাকে, তাহলে আমরা বলতেই পারি যে এটা কর্তৃকারক। এটা নিয়ে কি কোনো ডাউট আছে? না আবার যদি স্যার। এটা না প্রশ্ন স্যার। করেন, আবার যদি প্রশ্ন করেন কে তোলে, এই যে ক্রিয়াটা হইল তোলে, এটার প্রশ্ন করেন না কে তোলে, উত্তর হলো নাসিমা তোলে। কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই এটা কর্তৃকারক, এটা নিয়ে কোনো ডাউট নাই। ফ্যাক্ট হলো নাসিমা শব্দ উচ্চারণ করার পর আপনার মুখ থেকে আসছে আমার একটু বলেন তো, বইলা কি কোনো বিভক্তি আছে কিনা? না না স্যার শুনবো তাহলে এটা কর্তৃকারকে কি বিভক্তি হবে ভাই? প্রথম প্রথমা আবার প্রথম শূন্য। থ্যাংক ইউ। ছেলেরা ফুটবল খেলে, আমার বলেন তো এই বাক্যে কর্তা কে আছে ভাই? স্যার ছেলেরা ছেলেরা স্যার ছেলেরা। আন্ডারলাইনটা কোথায় করা আছে? ছেলেরা নিচে। ছেলেরা হচ্ছে। প্রশ্ন করা যায় কিনা এই বাক্যের ক্রিয়াকে? প্রশ্ন করা হ্যাঁ যায় কিনা দেখেন, কারা কারা যায়। খেলে। ফুটবল তাহলে 3টা শর্তই কি পূরণ করছে কিনা আমরা, এটা জি করছে। স্যার That means এটা কর্তৃকারক। এখন বলেন তো ছেলেরা এই শব্দে কি কোনো বিভক্তি আছে কিনা ভাই? আছে। না স্যার নাই। ছেলেরা না স্যার হচ্ছে বইলা কোনো বিভক্তি নাই। দ্যাট ইজ ওয়াই এটা কি হবে ভাই, প্রথম আবার শূন্য বিভক্তি। এট দ্য সেম টাইম দেখেন, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, ভাই এই বাক্যে কর্তাকে একটু বলেন তো। বুলবুলিতে আন্ডারলাইন কোন জায়গায় করা আছে? বুলবুলিতে বুলবুলি নিচে। প্রশ্ন করা যায় কে খেয়েছে, হ্যাঁ জি স্যার তাহলে প্রশ্ন করে উত্তর পাইছে, তাহলে এটা কর্তৃকারক। এখন বুলবুলিতে লাস্টে তয়কারতেই আছে, বলেন তো তয়কারতে থাকলে এটা কোন বিভক্তি? সপ্তমী স্যার ভেরি সপ্তমী গুড, বিভক্তি। সপ্তমী বিভক্তি। থ্যাংক ইউ দুইজনকেই। দেখেন, সর্বাঙ্গে দংশিল মোর নাগ নাগ বালা, এই বাক্যে কর্তাকে, মাঝে মাঝে বাক্যের কর্তা কিন্তু শেষেও থাকতে পারে, দ্যাট নাক ডাজেন্ট মিন ডাক যে কর্তা। তাহলে এই বাক্যে কর্তাকে নাগ নাগ বালা, চিনেন নাগ নাগ বালাকে? হ্যাঁ সাপ। সাপ। হুম, এই যে মামায়, মামায় সুযোগ পেলে কামড় দিয়ে দেয় না, সুযোগ করে একটা দেয় না, এই মামায়। তাহলে নাগ নাগ বালা মানে, নাগ নাগ বালা মানে সাপ, আপনি বুঝতে পারছেন। বাক্যের কর্তা হইলো নাগ নাগ বালা। দেখেন তো ভাই, কর্তার নিচে আন্ডারলাইন করা আছে কিনা?
আছে। জি তাহলে স্যার। এটা কর্তৃকারক। প্রশ্ন করা যায় কে দংশিল, এই যে মামাই দংশিল, তাহলে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা কর্তৃকারক। নাক নাক বালা শব্দের শেষে উচ্চারিত হচ্ছে আ, ভাই আ বইলা কি কোনো বিভক্তি আছে কিনা? না। না নাই স্যার। স্যার। তাহলে এটা প্রথম বা শূন্য বিভক্তি বলা যায় কিনা? জি স্যার। যাই স্যার। তাহলে এটা যে কর্তৃকারক এটা নিয়ে কোনো ডাউট আছে? না। না স্যার। আপনাদের বইয়ে অনেকগুলো কর্তৃকারক লিখে এক্সাম্পল দেওয়া আছে। আপনার কাজ হইল বাসায় পড়তে যেয়ে কর্তৃকারকের যেটাই বুঝবেন না ওটা লাল কালির দাগ দিয়া গোল দাগ দিয়ে রাখবেন। নেক্সট যেদিন 5 নাম্বার লেকচারটা ইনশাল্লাহ আমি অপূর্ব বাইচে থাকলে যেদিন করাবো ওদিন আমাকে সমস্যাটা বলবেন। আজকে ক্লাস শেষে আমরা প্রিভিয়াস কিছু কোশ্চেনও সলভ করব, সেখানেও আমরা আবার পাবো। সুতরাং ওয়েট করেন, জিনিসটা আবারও পাবেন প্রিভিয়াস কোশ্চেন সলভ করার সময়। চলেন, তাহলে কর্তৃকারক নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা কর্মকারকে যেতে পারি। চলেন আমরা এখন যেটা জানবো তার নাম কর্মকারক। এই কর্মকারক কাকে বলে 1 নাম্বার লাইন একটু লিখি। যাকে বাক্যে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করি। আমি একটু অন্যভাবে লিখবো, আমি আগেই বলছি ভাইয়া যে আমি কেতাবের ভাষায় লিখবো না, আমি একটু নিজের মতো করে লিখবো। তাহলে দেখেন বাক্যে ক্রিয়ার সাথে কর্মের সম্পর্ককে কর্মকারক বলে। কর্মকারক বলে 1 নাম্বার লাইন। 2 নাম্বার লাইন, এইখানে একটা জিনিস দেখবেন যে কর্মের নিচেই, মজার বিষয় হলো কর্মের নিচেই, আমি একটু ভুল সুন্দর করে লিখি, বাক্যে কর্মের নিচেই আন্ডারলাইন, কর্মের নিচেই আন্ডারলাইন থাকবে। কথাটা লিখ, আর একটা কথা লিখলাম এখানে, কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। এবার সবাই আমার লগে একটু বলেন তো যারা আছেন, ক্রিয়া আর কর্ম দুইটা কি একই জিনিস কিনা একটু বলেন তো শুনি। স্যার কি বললেন স্যার? ক্রিয়া এবং কর্ম দুইটা কি একই জিনিস কিনা? না স্যার, এটা একটা স্যার অবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব স্যার। গুড। একটা হইলো গিয়া ভার্ব, দ্যাট মিনস একটা হইলো ক্রিয়া। আর অবজেক্ট বলতে আমরা বুঝি কি ভাই, ক্রিয়ার ফলে যে রেজাল্টটা পাই তাকে বলা হয় কর্ম, ঠিক কিনা? আমি জি স্যার, সেটাই। আপনাকে আরো একটু সহজ করে বলি। আমরা অবজেক্ট বুঝতে গেলে কর্মকারক বুঝতে পারবো না। আমরা অবজেক্ট এখন মাথা থেকে বাদ দিয়ে দিই। অবজেক্ট বাদ দিয়ে এবার আমার সূত্রে আসেন, একটু দেখেন সূত্র মিলাইলেই আপনি বুঝে যাবেন। কি বুঝবেন খেয়াল করেন, বাক্যের ক্রিয়ার ফলে যে রেজাল্টটা পাবো ওইটাকে আপনি কর্ম বলেন, তাইলে কর্মকারক বুঝতে পারবেন। সে ফর এক্সাম্পল, ধরেন আমরা ভাত খাই, খাই না? জি স্যার। বাদ। এখন এই খাওয়া, এইটাকে বলা হয় ক্রিয়া, এটা কাজ। খাওয়ার ফলে কি আমাদের পেটটা ভরে যায় না ভাই? জি স্যার। এটাকে আপনি কর্ম বলেন। হোয়াট এভার ইজ কর্ম, রাইস, রাইস কর্ম ধরা দরকার না, ওটা পরের বিষয়। আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। ক্রিয়ার ফলে যে রেজাল্টটা পাই তাকে বলবো কর্ম, একটু এইভাবে বুঝলে ভালো বুঝবেন। তাহলে আমরা খাই, খাওয়াটা হলো কাজ, খাওয়ার পরে যে আমাদের পেটটা ভরে এটাকে আমরা বলবো কর্ম। অন্যভাবে বুঝাচ্ছি। আবার ধরেন আমরা দৌড় প্রতিযোগিতায় নামলাম, দৌড় দেওয়া, এই দৌড় দেওয়াটা কি ভাই একটা ক্রিয়া না? জি স্যার। দৌড় দেওয়ার পর আমাদের শরীরে একটা পরিবর্তন আসবে, পজিটিভ বা নেগেটিভ, এটা কি দৌড়ের ফলে রেজাল্টটা পাইছি কিনা? জি স্যার। এটাকে কর্ম ধরবেন। অন্যভাবে বুঝাচ্ছি একটু। আবার দেখেন আমরা পরীক্ষা দিই না ভাই, পরীক্ষা, এক্সাম, এক্সাম, জি স্যার। এক্সাম দেওয়াটা ক্রিয়া, এক্সাম দেওয়ার পর যে রেজাল্টটা পাবো ওটা হবে এটা কর্ম। কোন? তাহলে আমি একটু অন্যভাবে বুঝাইতে চাচ্ছি, কিরকম ভাই, যে ক্রিয়ার ফলে সম্পাদিত যে কাজটা পাই বা রেজাল্টটা পাই ওইটাকে কর্ম বলবো। আমরা হোয়াট এভার ইজ কর্ম অন্যভাবে বলা যায়, আমরা ওইভাবে না বলে এইভাবে চিন্তা করি যে ক্রিয়ার ফলে যে রেজাল্টটা পাবো তাকে বলবো কর্ম। এইভাবে যদি বলি তাহলে কর্মকারক ভালো ধরতে পারবো। চলেন আমি একটু বুঝাই, আপনি বুঝবেন। যেমন আমি একটা বাক্য লিখলাম ভাইয়া, ডাক্তার ডাকো, লিখলাম ডাক্তারের নিচে আন্ডারলাইন। ধোপাকে কাপড় দাও। কাপড়
দাও। আমি ধোপার নিচে আন্ডারলাইন পরে করবো, আমি আগে কাপড়ের নিচে আন্ডারলাইন করলাম। বৃথাগঞ্জ দশা ননে, পাখি সব করে রূপ। করে রব রাতি পোহালে, রাতি পোহাইলে অথবা পোহালে, রবের নিচে আন্ডারলাইন। আর একটা আমি লিখলাম কাননে, এটা নিয়ে একটু মারামারি আছে। কাননে কুসুমকলি, এটা নিয়ে একটু মারামারি আছে, আমি আগেই বলি। 5 নম্বর বাক্যের পাশে একটা স্টার মার্ক দিয়ে রাখলাম, কারণ এখানে কিছু কথা আছে। এই কথাগুলো বুঝাইলেই আপনি কর্তৃ আর কর্মে আরো ক্লিয়ার হবে। কাননে কুসুমকলি সকলি ফুটিল, এই অংশটা আমরা একটু দেখি। কাননে কুসুমকলি সকলি ফুটিল। সবাই এবার একটু আমার সাথে কথা বলেন। সাথে আছেন একজন ভদ্রলোককে আমি আওয়াজ পাচ্ছি, কোনো ভদ্র মহিলা কি আমার সাথে আছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আছেন। এবার আসেন, আমি ভদ্রলোকরে কোশ্চেন করলাম, আর বাকিরা একটু শুনবেন। ভদ্রলোক একটু আওয়াজ দিয়েন। জি ডাক্তার স্যার, বলুন। ডাকো, ডাক্তার ডাকো, এই বাক্যে ক্রিয়া কে ভাই? স্যার ডাকো স্যার। ডাকো। এবার একটু ইমাজিন করেন তো ভাই, আপনি যে ডাকবেন, আপনি ডাকার ফলে আসবে কে? ডাক্তার আসবে। আমি একটু আগে ওই কথাটাই বলছিলাম, যদি একটু অন্যভাবে ইমাজিন করেন তাহলে রেজাল্ট ধরতে পারবেন। তাহলে আমি একটু আগে বলছিলাম কিনা, ক্রিয়ার ফলে যে রেজাল্ট পাবো তাকে কর্ম বলবো। তাহলে এখানে ডাক্তারকে কি কর্ম বলা যায় কিনা? জি স্যার, শেষ রেজাল্ট স্যার। জি রেজাল্ট বলা যায় কিনা? তাহলে আপনি দেখেন, আপনি যদি বলেন আমি ভাত খাই, এখানে আমি কর্তা, খাইটা ক্রিয়া, ভাত কর্ম, এরকম বলা দরকার নাই। এরকম বললে কর্মকারক ধরতে পারবেন না। আপনি ইমাজিন করবেন ক্রিয়ার ফলে আমি রেজাল্টটা পাইছি কিনা। ক্রিয়ার ফলে যে রেজাল্টটা পাবো ওটা কর্ম। যেমন ডাক্তার ডাকো, ডাকোটা কাজ, তার মানে এটা ক্রিয়া। এখন আমি ডাকবো, ডাকার ফলে আসবে কি ভাইয়া? ডাক্তার, এটা আমার ডাক রেজাল্ট। তাহলে কর্ম কে? এখানে ডাক্তার, তাই না? জি জি আর স্যার। ডাক্তার যে কর্ম, এই কর্মের নিচে আন্ডারলাইন করা যেহেতু আছে, তাহলে এটা কি কারক ভাই? স্যার কর্মকারক। কর্মকারক। এখন আমার প্রশ্ন যদি করেন কাকে ডাকো, উত্তর কি? ডাক্তার ডাকো। কাকে দ্বারা প্রশ্ন করে কি উত্তর পাইছেন কিনা? জি স্যার, পাইছি। তাহলে ডাক্তার কর্মকারক। এখন বিষয় হলো ডাক্তার শব্দটা কি কোনো বিভক্তি আছে কিনা? না স্যার, শূন্য বিভক্তি স্যার। কেন বিভক্তি নাই? স্যার বাকিদের একটু ডাক্তার একটা বুঝাই দিই। নাউন স্যার। ডাক্তার শব্দের যদি রটা বাদ দেই, তাহলে শব্দ রয়ে যায় ডাক্তা। ভাই ডাক্তা বইলে কোনো শব্দ নাই। দ্যাট ইজ ওয়াই ডাক্তার শব্দে বিভক্তি র যেটা আছে, এটাকে আপনি বিভক্তি হিসেবে কাউন্ট করবেন না। আপনি বলবেন এখানে বিভক্তি নাই, এটাকে শূন্য বিভক্তি বলবেন। আশা করি বুঝাইতে পারছি। এবার একজন ভদ্র মহিলা আমার সাথে আছেন, একটু আওয়াজ দিয়েন। আছেন কিনা? জি স্যার। আচ্ছা, এবার বলেন তো ভাই, ধোপাকে কাপড় দাও। আগে আমার একটু বলেন এই বাক্যে ক্রিয়া কোনটা? দাও। আচ্ছা, দিবেন। এখন যে দিবেন, কি দিবেন? কাপড়। তাহলে আপনার এই যে ক্রিয়াটা, তার ফলে রেজাল্টটা কি আসছে? কাপড়। তাহলে কর্ম কোনটা ভাই? কাপড়। কাপড়। কাপড়ের নিচে আন্ডারলাইন করা আছে। প্রশ্ন জি যদি স্যার। করি কি দাও, কাপড় দাও, প্রশ্ন করে উত্তর পাইছি, তাহলে এটা কর্মকারক। এটা নিয়ে কোনো ডাউট আছে? না স্যার। কাপড় শব্দে বিভক্তি নাই, শূন্য বিভক্তি। বুঝাইতে পারছি কিনা? জি স্যার। এবার এইটা আন্ডারলাইন না কইরা আমি যদি খালি ঘুরাইয়া আন্ডারলাইনটা আরেকটা করি, কি করি ভাই? ধোপাকে। এবার আপু আমার সাথে একটু বলেন তো, যদি প্রশ্ন করতাম কাকে দাও, প্রশ্ন করা যায় কি না? যাই। দুপাকে। প্রশ্ন করে উত্তর পাই ধোপাকে, তাহলে এটাকে কি কর্মকারক বলতে পারে কি না? জি স্যার, বলতে তো পারি। পারি। এখন প্রশ্ন হইলো, এইখানে একটা বিভক্তি আছে কয়েকারে কে, এই বিভক্তিটা দ্বিতীয় বিভক্তিতেও আছে, চতুর্থী চতুর্থ। বিভক্তিতেও আছে। তা এখন জি এটা কি স্যার। দ্বিতীয় বিভক্তি বলবেন না চতুর্থী বিভক্তি বলবেন? দ্বিতীয় স্যার। দ্বিতীয়া, কারণ দ্বিতীয়া হচ্ছে বলবো। কেন দ্বিতীয় চতুর্থ। বলবেন? এবার যুক্তিটা আমার কাছে শুনে নেন। কে রে এরে, এই তিনটা বিভক্তি দ্বিতীয় বিভক্তিতেও আছে, চতুর্থী বিভক্তিতেও আছে। ফ্যাক্ট হইল, এই কে রে এরে, এই তিনটা বিভক্তি যখন সম্প্রদান কারকে ব্যবহার করব, তখন সেটা হবে চতুর্থী বিভক্তি। আর সম্প্রদান কারক বাদে অন্য যে কোনো কারকে যদি কে রে এরে তখন সেটা হবে দ্বিতীয় বিভক্তি। আমি মনে হয় বুঝাইতে পারছি। বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি জি। স্যার। ওকে ফাইন। তারপরটা, এই যে লাস্টের জন যে বললেন জি স্যার, একটু এই যে এই ভদ্র মহিলা বা ভদ্র আপু, একটু জি খেয়াল স্যার। করেন তো। বৃথাগঞ্জ দশাননে, এখানে গঞ্জ কথাটার অর্থ হলো দোষ দেওয়া, দোষ দেওয়া। আর
দশানন কথাটার অর্থ হলো ভাই রাবণ। এখন আপনি বলেন তো ভাই এখানে ক্রিয়া কোনটা, যিনি লাস্টে কথা বললেন গঞ্জ, এখানে ক্রিয়া কোনটা? স্যার দেওয়া, তাহলে দেওয়া। আচ্ছা, বৃথা গঞ্জ দশাননে, এই দোষ দেওয়া, দ্যাট মিনস এই গঞ্জটা হইলো ক্রিয়া। এখন আপনি যে দোষ দিবেন, দোষটা কারে দিবেন? দশানন বা রাবণকে দিবেন না? জি স্যার। তাহলে আপনার দোষ দেওয়ার ফলে রেজাল্ট আসছে কি? দশানন বা রাবণ আসছে না? আসছে জি কিনা? স্যার, দোষ কেন আসলো না রেজাল্ট? দোষ তো দিচ্ছি। না, দোষ দিচ্ছেন, কাকে দিচ্ছেন দোষটা? এটা হলো বড় বিষয়। ও আচ্ছা, জি স্যার, রাবণকে। তাহলে দোষ দিচ্ছেন কে? তাহলে কোশ্চেন হবে কাকে দোষ দিচ্ছেন? রাবণকে। তাহলে কি বা জি কাকে স্যার। দ্বারা উত্তর পাইছেন কিনা? জি স্যার। তাহলে এটা কর্মকারক, এটা নিয়ে ডাউট আছে? দেখেন দশাননের নিচে, কর্মের নিচে আন্ডারলাইন করা আছে, আরো ডাউট ক্লিয়ার হয়ে গেল। এটা যে কর্মকারক, এটা নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না। বুঝাইতে জি পারছি স্যার। কিনা? জি আচ্ছা, স্যার। এখন কথা হইলো স্যার দশাননে, একটু স্যার পরে ভাই, পরে ভাই, একটু পরে। দশাননে দেখেন এখানে একটা এ বিভক্তি আছে, তাহলে এটা কর্মে সপ্তমী বলতে পারি কিনা? জি স্যার। জি আচ্ছা, স্যার। এবার বলেন, এইবার বলেন যে কোশ্চেন করতে চাইছিলেন, যে ভাই আছে সে বলেন। একটু বলেন স্যার, একটু বুঝে হ্যাঁ, নেই স্যার এটা। আচ্ছা, বুঝেন নাই। একটু বৃথাগঞ্জ স্যার। দশাননে, বৃথাগঞ্জ দশাননে কথার অর্থ হইল, বৃথা কথার অর্থ হইল শুধু, আর গঞ্জ মানে দোষ দাও, দশানন কথার অর্থ হইল রাবণ। রাবণকে শুধু শুধু দোষ দাও, এইটা বলছে। এই বাক্যে দোষ দেওয়া এটা হলো ক্রিয়া। এখন যদি প্রশ্ন করি কাকে দোষ দাও, রাবণকে, তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি রাবণ। আর বাক্যে কর্ম হইলো রাবণ, কর্মের নিচে আন্ডারলাইন করা আছে। যখন কর্মের নিচে আন্ডারলাইন করা থাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তরও পাই সেইটা, তখন সেটা হয় কর্মকারক। দ্যাট ইজ এই দশানন হয়েছে কর্মকারক। দশাননের লাস্টে একটা এ বিভক্তি আছে, দ্যাট ইজ এটা দশাননে কর্মে সপ্তমী বিভক্তি হয়েছে। এইবার বুঝতে পারছেন কিনা জেন্টলম্যান? জি স্যার। ওকে, ফাইন। এবার দেখেন, পাখি সব করে রব রাতি পোহাইলে, এখানে রবের নিচে আন্ডারলাইন। এখন পাখি সব করে রব রাতি পোহাইলে, এখন আপনারা যদি বলেন, দেখেন রব শব্দের তোরা ডাকাডাকি, এখন আপনি যদি বলেন কি করে, উত্তর কি আসে ভাই? রব রব করে। করে। তাহলে এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, আর রব যেহেতু করে, বাকে রব হইলো কর্ম, কর্মের নিচে আন্ডারলাইন করা আছে, দ্যাট ইজ ভাই এটা কর্মকারক। রব শব্দে কি কোনো বিভক্তি আছে ভাই? না স্যার। না স্যার। তাহলে কর্মের শূন্য বিভক্তি। কথা কি বুঝাইতে পারছি ভাই? জি স্যার। জি। এখন মারামারি লেগে যাবে এই বাক্যটা নিয়া। কাননে কুসুমকলি সকলি ফুটিল, কানন কথার অর্থ হলো বাগান। যদি কাননের নিচে আন্ডারলাইন করা থাকতো, তাহলে এটা অধিকরণ হইতো। বাট আন্ডারলাইনটা কাননের নিচে না কইরা, আন্ডারলাইনটা করছে কই ভাই? কুসুমকলি। আন্ডারলাইনটা করছে কুসুমকলি। কাননে কুসুমকলি সকলে ফুটিল কথার অর্থ হলো বাগানে, কুসুমকলি ফুল। অর্থ হলো ফুল। তাহলে বাগানে ফুল ফুটিল, এইটার অর্থ হলো এইটা। এখন এই বাক্যটা নিয়ে মারামারি কি জানেন? আপনি দেখেন, যদি প্রশ্ন করেন কি ফুটিল, ফুল ফুটিল, তাহলে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছেন? এটা কর্মকারক, ডাউটও নাই যে এটা কর্মকারক। কাননে কুসুমগুলি সকলে ফুটিল, এই ফোটার কাজটা করছে কে ভাই? ফুল। যেহেতু ফোটার কাজটা ফুল করছে, আর যদি প্রশ্ন করি কি ফুটিল, ফুল ফুটিল, তাহলে এটার কর্মকারক। কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাই? কর্মকারক। এটা নিয়ে ডাউট নাই। বাট ফ্যাক্ট হইল এইটাকে কর্তৃকারকও বলা যায়। এবং কাননে কুসুমকলি সকলে ফুটিল, এই বাক্যটা নিয়ে মতবাদ হইল এইরকম, এটা দুইটা চাকরির পরীক্ষায় আসছে। একটা চাকরির পরীক্ষায় কাননে কুসুমকলি সকলি ফুটিল, কুসুমকলিকে দিছে কর্তৃকারক, আরেকটাতে দিছে কর্মকারক, এবং দুইটাই রাইট। কোন সেন্সে রাইট? আসেন সেন্সটা বুঝাই। যখন কোন একটা বাক্যে কর্তা থাকবে না, এবং ওই বাক্যে কর্ম থাকলে, ওই কর্মটা যখন বাক্যের কর্তার কাজ সম্পূর্ণ করে, তখন তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। আর এই কর্মকর্তৃবাচ্যের আর এক নাম কর্তৃকারক। ওই সেন্সে, কারণ এই বাক্যে কোনো কর্তা নাই, এখানে কুসুমকলি বা ফুল কর্তার জায়গায় বৈশা কর্তার কাজ সম্পূর্ণ করছে। দ্যাট ইজ হুয়াই এটাকে কর্তৃকারকও বলা যায়। আবার অ্যাট দ্য সেম টাইম, এটা যেহেতু বাক্যের কর্ম, এই জন্য এটাকে কর্মকারকও বলা যায়। এই জন্য একটা জায়গায় উত্তর দিচ্ছে কর্মকারক, আর একটা জায়গায় দিচ্ছে কর্তৃকারক, দুইটাই রাইট। বাট আপনার পরীক্ষা এলে আপনি কি করবেন? যে কাননে কুসুমকলি সকলি ফুটিল, আপনি কি উত্তর করবেন? উত্তর আপনি কর্তৃকারকও করতে পারেন, কর্মকারকও করতে পারেন। আমি এইটা আপনাকে বলবো না আপনি কি করবেন। কারণ কি?
কর্তৃপক্ষ এটা যে উত্তরটা নিবে ওইটাই সঠিক উত্তর, কারণ এটাকে কর্তৃকারকও নেওয়া যায়, এটাকে কর্মকারকও নেওয়া যায়। একইভাবে জল পরে পাতা নড়ে, এখানে জলের নিচে আন্ডারলাইন করলে এটা উত্তর হয় কর্মকারক, বাট ফ্যাক্টুয়ালি এই জল শব্দটা কর্তার জায়গায় বৈশা কর্তার কাজ সম্পূর্ণ করছে, দ্যাট ইজ এই জলকে আবার কর্তৃকারকও বলা যায়। এখন ফ্যাক্ট হইলো কর্তৃপক্ষ কোন উত্তর নিবে, কর্তৃকারক না কর্মকারক, টোটালি ডিপেন্ড করে কর্তা মানে যে ব্যক্তি প্রশ্ন করবে তার উপরে। অর্থাৎ উত্তর কর্তৃকারকও রাইট, উত্তর কর্মকারকও রাইট, যে ব্যক্তি যে উত্তরটা নেবে ওইটাই রাইট হবে। এটা যদি পরীক্ষা আসে আর আপনি যদি মাইনাস খান বা আপনি যদি পজিটিভ হন, পজিটিভ হইলে আলহামদুলিল্লাহ, আর যদি মাইনাস খান আমার কিছু কইবেন না, কারণ আমি দুইটাই আপনাকে বুঝাই দিলাম, এটা কেন কর্ম, এটা কেন কর্তৃ। আমি কি বুঝাইতে পারছি কিনা ভাই? জি স্যার। স্যার আমরা তো অপশনে যেটা ফার্স্টে থাকবে সেটাই দিয়ে দিব, দিয়ে দেন। যেটা সঠিক। জি স্যার, ওইটাই তারপর যেটা যা প্রথমে হয় থাকবে হবে। আর তারপর যা ইচ্ছে তাই হবে। এখন কর্তৃপক্ষ যদি এটাকে ভুল কাউন্ট করে আমার কিছু করার নাই, কারণ এটা কর্তৃকারক হয়, কর্মকারক হয়। একইভাবে জল পরে পাতা নড়ে, এটা কর্তৃকারক হয়, কর্মকারকও হয়। আবার দেখেন শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকবে, কি বন্ধ থাকবে? বিদ্যালয়, এটাকে কর্মকারক বলা যায়। আবার কথা হলো বিদ্যালয় শব্দটা যেহেতু কর্তার জায়গায় বসে কর্তার কাজ সম্পন্ন করছে, দ্যাট ইজ এটাকে কর্তৃকারকও বলা যায়। এখন বিদ্যালয় শব্দটা উনি কর্তৃকারক নিবে না কর্মকারক নিবে, জল পরে পাতা নড়ে এখানে জল কর্তৃকারক নিবে না কর্মকারক নিবে, কাননে কুসুমকলি সকলে ফুটিল কুসুমকলি কর্তৃকারক নিবে না কর্মকারক নিবে, এটা ওই ব্যক্তির উপর ডিপেন্ড করবে যে ব্যক্তি কোশ্চেন করবে, কারণ এটা কর্তৃকারক রাইট, কর্মকারক রাইট। আমার বোঝানো দরকার, আমি বুঝাই দিচ্ছি। অপশনে যেটা প্রথমে পাবেন ওইটা উত্তর দিবেন। আশা করি বুঝতে পারছেন। জি ওকে ফাইন, তাহলে মানে কর্মকারক শেষ। এখন আমরা যেটা পড়বো বা এটার নাম হইল গিয়া করণ কারক। আসেন করণ কারক কিভাবে আসছে সেটা একটু দেখি। 1 নাম্বার লাইন, কোনো একটি মাধ্যম বা উপায় থাকলে, কোন একটি মাধ্যম বা উপায় থাকলে তাকে করণ কারক বলে, এটা বললাম। তারপরে 2 নম্বরটা বললাম, দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করা যাবে। 3 নাম্বার লাইন দিলাম, মাধ্যম বা উপায়ের নিচে আন্ডারলাইন থাকবে। তাহলে আগে এটা একটু দেখেন, আরো একটা লাইন লিখবো। করণ কারক সম্পাদিত হইলে ভাই কোনো একটা মাধ্যম বা উপায় লাগবেই। মাধ্যম বা উপায় যদি না থাকে তাহলে সেটা করণ কারক হবে না, হোয়াট এভার ইট ইজ, অন্য কোনো কারক হবে। বাট করণ কারক সম্পাদিত হইলে মাধ্যম বা উপায় লাগবেই। দ্বিতীয় ভাই, মাধ্যম বা উপায়ের নিচে আন্ডারলাইন করা থাকবে, এটা আপনি জানবেন। দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করলেও ভাই উত্তর যেটা পাবেন সেটার নামও হবে কি কারক ভাই? করণ কারক। এটা আপনি জানবেন। আরেকটা লাইন এখানে আমি আপনাকে পড়াবো, 4 নাম্বার লাইনটা। 4 নাম্বার লাইনটা হলো গিয়া খেলার নাম, সরি খেলার নাম। আমি যেটা বলবো, খেলার নাম প্লাস উপকরণ এক হলে তা করণ কারক, করণ কারক। কিন্তু খেলার নাম, খেলার নাম এবং উপকরণ, খেলার নাম এবং উপকরণ এক না হলে তা কর্মকারক। ভাই এই 4 নাম্বার লাইনটি একটু খেয়াল করুন তো, কি লিখছি? একজন পড়েন তো ভাই, কি লিখছি একটু পড়েন তো ভাই। খেলার নাম প্লাস উপকরণ এক হলে তা করণ কারক, কিন্তু খেলার নাম এবং উপকরণ এক না হলে তা কর্মকারক। এক্সাম্পলটা এখানেই দিয়ে দিই, একটু দেখেন তো। যেমন লিখলাম করিম তাস খেলে, করণ কারকের বাকি এক্সাম্পল পরে দিচ্ছি। অথবা সামিয়া লুডু খেলে, লুডু খেলে। এবার আমার একটু বলেন তো ভাই, প্রথম বাক্যটা লিখলাম করিম তাস খেলে, তাস খেলার মাধ্যমটা কি কেউ বলতে পারবেন? তাস তাস খেলার দিয়ে মাধ্যম, স্যার। ভাই তাস খেলার মাধ্যম তাস। এই তাস ছাড়া তাস খেলা যায় না। যেহেতু খেলার নাম এবং মাধ্যম দুইটা একই হইল,
দ্যাট ইজ ওয়াই এখানে তাস করণে শূন্য বিভক্তি। আবার সামিয়া লুডো খেলে, খেলার নাম লুডো, বাট লুডো খেলতে লাগবে ছক্কা, কোট, তারপর লাগবে কি কৌটা, এই যে গুটি, এই জিনিসগুলা লাগবে। তাহলে খেলার নাম একটা, বাট উপকরণ হলো অন্যগুলা। এই কারণে সামিয়া লুডো খেলে, এটা হবে ভাই কর্মে শূন্য। এবার আমার সাথে আরেকটু বলেন তো ভাই, আমি যদি বলি ছেলেরা হাডুডু খেলে, এখানে হাডুডু কোন কারক হবে ভাই? কর্ম না করণ? কর্ম। কর্ম। কেমনে কর্ম হবে জানেন? ছেলেরা হাডুডু খেলে, খেলার নাম হাডুডু, বাট খেলে ছেলেরা, খেলার নাম একটা, বাট উপকরণ আর একটা। দ্যাট ইজ, এটা হয়ে যাবে ভাই কর্ম। আমরা যদি বলি ছেলেরা ভলিবল খেলে, খেলার নাম কি? ভলিবল। খেলার উপকরণও কি ভাই? ভলিবল। তাহলে এটা কি হবে ভাই? করণ। এটা কি হবে? করণ। করণ। যদি খেলার নাম এবং উপকরণ এক, তাহলে এটা হবে করণ। একইভাবে আমি যদি বলি ছেলেরা ফুটবল খেলে, খেলার নাম কি ভাই? ফুটবল। ফুটবল। খেতে লাগে কি ভাই? ফুটবল। ফুটবল। খেলার করণ নাম কারক। ওটা, উপকরণ ওটা, তাহলে এটা কি করক? করণ। করণ বাট কারক। আমি যদি বলি এটা একটু চেঞ্জ করে এরকম বলি যে মেয়েরা ধরেন ছেলেরা, এখানে আমি আরেকটা যদি জিনিস বলি, ছেলেরা ক্রিকেট খেলে, খেলার নাম কি ভাই? ক্রিকেট। ক্রিকেট। আর উপকরণ কি? ব্যাট ব্যাট বল বল। স্ট্যাম্প। তাহলে এটা কি হবে ভাই? কর্ম। তাহলে এটা কি হয়ে গেল? কর্ম। কর্ম। তাহলে কি আমি বুঝাইতে পারছি কিনা আপনাদের? স্যার ছেলেরা বল খেলে, সেক্ষেত্রে বলের নিচে দাগ ছেলেরা বল দিলে খেলে, এটা করণ হবে। বল মানে বল ছাড়া বল খেলা যায় না, এখানে ফুটবল হবে, বল মানে ফুটবল। তাহলে বল ছাড়া বল খেলা যায় না, দ্যাট মিনস এটা করণ হয়ে যাবে। এবার আসেন করণের আর কয়েকটা এক্সাম্পল দেই, বাকিটা একটু দেখেন। আমি বললাম লাঠি দিয়ে সাপটি মারো, লাঠি দিয়ে সাপটি মারো, লাঠির নিচে আন্ডারলাইন করছি। তারপরে আরো যদি বলি ভাই আগুনে সেক দাও, আগুনের নিচে আন্ডারলাইন। ধর্মের কল বাতাসে নড়ে, বাতাসে। জটাতে তাপস চিনি, জটাতে। এবার বললাম বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু। এবার দেখেন তো আমার সাথে যারা আছেন তারা একটু বলেন তো ভাই, লাঠি দিয়ে সাপটি মারো, এই বাক্যে সাপ মারার মাধ্যম কি? লাঠি। লাঠি। তাহলে মাধ্যমের নিচে কি আন্ডারলাইন করা আছে কিনা? আছে। আবার যদি বলি কি দিয়ে সাপটি মারো, প্রশ্ন করা যায় কিনা? যায়। তাহলে এটা কি কারক হয় ভাই? করণ। করণ করণ কারক। স্যার। লাঠতে কোনো বিভক্তি আছে? না। তাহলে এটা কি বিভক্তি? প্রথমা বা শূন্য। শুদ্ধ। ভেরি গুড। আগুনে সেক দাও, সেক দেওয়ার মাধ্যম কি ভাই? আগুন। আগুন। আবার আগুনের নিচে কি আন্ডারলাইন করা আছে কিনা? আছে। মাধ্যম বা উপায় থাকলে সেটা করণ কারক, এটা নিয়ে কোনো ডাউট আছে কিনা? না। আবার যদি বলি কি দিয়ে সেক দাও, প্রশ্ন করা যায় কিনা? যায়। এখন এই আগুনে বিভক্তি আছে কি ভাই? এ। তাহলে এটা কি হবে ভাই? করণের সপ্তমী। করণে কি হবে? সপ্তমী। সপ্তমী। ধর্মের কল বাতাসে নড়ে, ভাই কল নড়ার মাধ্যম কি? বাতাস। তাহলে মাধ্যমের নিচে কি আন্ডারলাইন করা আছে কিনা? আছে। তাহলে এটা কি কারক হবে? করণ কারক। করণ। বাতাসে এ আছে, দ্যাট ইজ করণের সপ্তমী। জটাতে তাপস চিনি, ভাই তাপস চিনার মাধ্যম কি? জটা। তাহলে তাপস চিনার মাধ্যম যদি জটা হয়, তাহলে জটার নিচে কি আন্ডারলাইন করা আছে কিনা? আছে। আবার যদি প্রশ্ন করি কি দিয়ে তাপস চিনি, উত্তর কি হবে? জটা। তাহলে এটা কি করণ কারক বলা যায় কিনা? স্যার যায়। এই লাইনের অর্থ কি? জটাতে তাপস্বিনী বলতে সনাতন ধর্মে কিছু ভদ্রলোক আছে যারা আপনার মন্দিরে দেখবেন ধ্যান জ্ঞান করতে করতে এরা চুল জট পাকায় ফেলে, এদেরকে বলা হয় কি? সাধু। এই সাধুদের চিনার উপায় হলো তাদের জট যত বড় হয় সে তত বড় সাধু, আর যার জট ছোট সে তত ছোট সাধু। অর্থাৎ সাধু চিনার মাধ্যম হইলো জটা। দ্যাট ইজ ওয়াইট হইলো কি জটাতে তাপস চিনি, দ্যাট মিনস তাপস চিনার মাধ্যম বা সাধু চিনার মাধ্যম হইলো জটা। দ্যাট ইজ ওয়াইটা কি হয়েছে? করণ কারক হয়েছে। বুঝাইতে পারছি কিনা ভাই? জি জি স্যার। স্যার। ওকে। পরটা বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু, দইটা যে বগুড়ার তা চিনার মাধ্যম কি ভাই? চিনি পাতা। চিনি। একমাত্র চিনি পাতা দই বগুড়াতেই পাওয়া যায়, তাহলে দইটা যে বগুড়ার সেটা চিনার মাধ্যম কি? চিনি পাতা। আন্ডারলাইন কোথায় করা আছে ভাই? চিনি পাতার নিচেই। তাহলে যেহেতু মাধ্যমের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে চিনি পাতা কোন কারক হবে ভাই?
বলেন না কেন স্যার কথা বল। চিনি পাতা করণ কারক হবে ভাই, চিনি পাতা করণ শব্দে কি, কারক। হ্যাঁ চিনি পাতা শব্দ করণ কারক, এবং এখানে কোনো বিভক্তি আছে কিনা? না স্যার। তাহলে এটা কি হবে ভাই করণে? শূন্য। তাহলে এই পর্যন্ত কি বুঝতে পারছেন? জি স্যার। এবার আরো কয়েকটা কথা জিগাই। করিম তাস খেলে, তাহলে তাস কি কারক হইলো? একটু আগে বুঝাইলাম তাস কি কারক। করণ। করণে করণ কি বিভক্তি? বিভক্তি। শূন্য বা প্রথমা। আমি যদি বলতাম শূন্য। করিম লুডো খেলে, আমি যদি বলতাম করিম লুডো খেলে, তাহলে এটা কি কারক হইতো? কর্ম। কর্ম কর্মে কারকে শূন্য। কর্মের শূন্য। আমি যদি বলতাম করিম ক্রিকেট খেলে, তাহলে কি কারক হইতো? কর্ম। কর্ম কর্ম কর্মে কারকে। শূন্য। কর্ম। কর্ম। আমি যদি বলতাম করিম হাডুডু খেলে, তাহলে এটা কি হইতো ভাই? কর্মে শূন্য। আমি শূন্য। যদি বলতাম করিম ফুটবল খেলে, তাহলে কি হয়ে যেত? করণ করণ কারকে শূন্য। করণে শূন্য। করণের শূন্য। আমি যদি বলতাম করিম বল খেলে, তাহলে কি হইতো ভাই? করণের করণ। শূন্য। আমি যদি বলতাম করিম ভলিবল খেলে, তাহলে কি হইতো ভাই? করণে শূন্য। করণে শূন্য। শূন্য। বুঝাইতে পারছি কিনা? জি স্যার। স্যার এই করণে পর্যন্ত সবই clear? শূন্য হয়ে যেতেছে তাহলে বিভক্তি হোক গুলা। না ভাই, করণের শূন্য হোক অন্য কিছু হোক, কেন এইখানে তো করণে আবার সপ্তমী হইছে, আগুনে আবার এই যে আছে করণে আবার সপ্তমী। জটাতে সপ্তমী হইছে। আরে ভাই সব বিভক্তি হইব, এটা হলো বাক্যের উপর ডিপেন্ড করে ভাই, আর কিছু না। তাহলে করণ কারক কি বুঝতে পারছি কিনা? স্যার জি জি চিনি স্যার। পাতা কি এটা একটা পদ্ধতি? না রে ভাই, এটা হলো, হ্যাঁ, বগুড়া চিনি পাতার দই একটা জিনিস আছে, যে দইটা বানায় তোরা চিনি পাতা ব্যবহার করে, যেহেতু এটা মাধ্যম হয়ে গেছে, দ্যাট ইজ এটা করণ কারক হয়ে গেছে। আর আপনি যে দইটা চিনবেন বগুড়ার, এটা চিনার উপায়টা হলো চিনি পাতা, একমাত্র চিনি পাতার দইটা বানাই বগুড়ায়, আর কোথাও বানায় না। ভাই বুঝাইতে পারছি কিনা এই পর্যন্ত? জি স্যার। কারো কোনো কোশ্চেন নাই? কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা পরেরটা যেটা পড়ামো, তার নাম হইল সম্প্রদান। এই সম্প্রদান কারক কাকে বলে একটু খেয়াল করেন। জাস্ট একটা লাইন লিখলাম, যা সত্য ত্যাগ করে দেওয়া হয়। তাহলে যা সত্য ত্যাগ করে দেওয়া হয়, কথাটার অর্থ কি? যেটা আমরা দিছি সেটা যদি আমরা আর ফেরত না পাই, এটাকে বলা হয় সম্প্রদান। সত্য ত্যাগ কথাটার অর্থ বুঝছেন? যেটা দিছি সেটা আর পাবো না, এটাকে বলা হয় সত্য ত্যাগ। এই যা দিছি সেটার পর যদি আর না পাই, তাহলে সেটা হবে সম্প্রদান। বাট ফ্যাক্ট হইল সত্য ত্যাগ না করলে কর্ম কর্ম কারক। যেমন একটু আগে আমরা বললাম না, একটা পড়াইছি ধোপাকে কাপড় দাও, আমরা ধোপাকে কাপড় দিয়ে সেই কাপড়টা কিন্তু আমরা আবার ফেরত নেই। ধোয়া শেষ করে ধোপা আবার সেই কাপড়টা আমাকে ফেরত দিয়ে দেয়। তাহলে এই যে কাপড়টা দেওয়ার পর কাপড়টা যে ফেরত নিয়ে নিলাম, এটাকে বলা হয় কর্মকারক। বুঝতে পারছি? আচ্ছা, এটার এক্সাম্পল একটু পরে আমি দিচ্ছি। কর্ম আর সম্প্রদান কারকের বিষয়টা আমি একটু বুঝাচ্ছি। সম্প্রদান মানে কি বোঝায়? সত্য ত্যাগ করে দেওয়া হয়, যেটা আর ফেরত পাওয়া যায় না, সেটা হলো সম্প্রদান। আর যদি ফেরত পাওয়া যায়, তাহলে এটা হবে কর্ম। চলেন কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল কি? আমি বললাম অন্ধ, আমি এখানে বললাম অন্ধজনে দেহ আলো। অন্ধজনে দেহ আলো। এরপরে বললাম ভিক্ষুককে ভিক্ষা দাও। এরপরে বললাম সমিতিতে সমিতিতে চাঁদা দাও। এরপরে বললাম, আরো যদি বলি, দেবতার ধন কে যায় ফিরায় লয়ে। দেবতার। এরপর বললাম সৎপাত্রে অনুদান করা কন্যা দান। এবারের সংগ্রাম স্বাধীনতার, এবারের সংগ্রাম স্বাধী সরি এবারের সংগ্রামটা স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপরে এখানে লিখলাম বেলা যে পড়ে এলো, জলকে চলো, জলকে। কর্মচারীকে
বেতন দাও কর্মচারীকে। একটা লাইন আগের একটা স্লাইড একটু লিখে আসি। 3 নাম্বার লাইন, জন্যে অথবা নিমিত্তে বোঝালে তা সম্প্রদান কারক হয়। কি বললাম ভাই? 3 নাম্বার লাইনটি একটু বলেন তো ভাই, কি লিখছি? জন্যে বা নিমিত্তে বোঝালে তা কি কারক হয়, একটু বলেন তো ভাই। জন্যে বা সম্প্রদান নিমিত্তে, কারক হয়। সম্প্রদান। এবার আসেন, এবার প্র্যাকটিস করে দেখেন। অন্ধজনে দেহ আলো, আমার সাথে যারা আছেন, যে ব্যক্তি চোখে দেখতে পায় না তাকে যদি চোখ দেন, সেই চোখ কি আপনি ফেরত নিতে পারবেন ভাই? না না স্যার। স্যার। তাহলে ওটা সম্প্রদান হয়েছে কেমনে, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। এখন অন্তর্জনে এখানে এই আছে সম্প্রদানের সপ্তমী। ভিক্ষুককে ভিক্ষা দাও ভাই, ভিক্ষুককে ভিক্ষা দিয়ে কই না যে ভাই আমার ভিক্ষা ফেরত দেন, তখন ওই বেটায় কইবে ভাই আপনি তো বড় ফকিন্নি, এটা কই লেবো না, এটা তো আমরা জি কই স্যার। না। তাহলে এই যে ভিক্ষুককে ভিক্ষা দেন, এই ভিক্ষুককে যে সম্প্রদানকারক, এটা নিয়ে কোনো ডাউট আছে? না স্যার। না। কিন্তু স্যার এখানে একটা কে, অন্ধজনে দেহ আলো, এটা অর্থ কি? অর্থ হলো যে ব্যক্তির চোখ নাই তাকে একটা চোখ দিতে বলছে। আচ্ছা, এবার দেখেন ভিক্ষুককে এখানে একটা কে বিভক্তি আছে। এই কে বিভক্তি কি দ্বিতীয় না চতুর্থী? চতুর্থী। যেহেতু এটা সম্প্রদান কারক, দ্যাট ইজ এটা বিভক্তি হবে চতুর্থী। এবার দেখেন সমিতিতে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও যেটা পাবেন ভাই, সমিতিতে চাঁদা দেওয়ার পর দেখেন সমিতিতে চাঁদা দাও এটা কেমনে সম্প্রদান হইলো। ফ্যাক্ট হইলো সমিতিতে চাঁদা দেওয়ার পর তো আমরা চাঁদাটা ফেরত নেই উইথ ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট সহ ফেরত নেই। তাহলে এটা কেমনে সম্প্রদান হইলো? এটা তো কর্ম হইতে পারতো। বাট ফ্যাক্ট হইলো আগের কালে মানুষ সমিতিতে চাঁদা দিত, চাঁদা দেওয়ার পর সেই টাকাটা ফেরত নিত না, তারা সমাজের কল্যাণার্থে ব্যয় করত। ওই ডিসিশন বা ওই বিষয়টাকে বোঝানোর জন্য সমিতিতে চাঁদা দাও এটা সম্প্রদান কারক হয়েছে। এখন সমিতিতে এখানে একটা এ আছে, তাহলে সমিতিতে কি হবে ভাই? সম্প্রদানে সপ্তমী। সপ্তমী। বুঝতে পারছি কিনা? আচ্ছা ফাইন। দেবতার ধন কে যায় ফিরায় লয়ে ঘরে। এই যে দেখেন দেবতাকে যে পূজা করে, পূজা করতে যায় তাকে যা দেয়, পূজা অর্চনার যা দেয়, এই জিনিসগুলো কি কেউ আবার ফেরত নেয়? না স্যার। তাহলে এটা সম্প্রদান, বুঝতে পারছেন কিনা ভাই? জি স্যার। আর এখানে যেহেতু আছে, এটা হলো ষষ্ঠী বিভক্তি, দ্যাট মিনস সম্প্রদানের ষষ্ঠী বিভক্তি। আবার দেখেন সৎ পাত্রে কন্যা দান করেন। আমার এখানে যে 2 জন নারী আছেন বা 3-4 জন আছেন, তাদের কি বিবাহ হয়েছে ভাই? না স্যার। আচ্ছা, বিবাহ হয় না, এমন কেমন কোশ্চেন করলাম তাই না? আপনি কইতে পারেন এবারটা খারাপ, না জঘন্য, স্যার। এইবারে এই কোশ্চেন কেমনে করে তাই না? বিবাহ হয়েছে কিনা, তার মানে কি এইবারে সুযোগ নিতে চায় কিনা ভাই? এইরকম কিছু না, না আপনারা স্যার। বোঝানোর জন্য বুঝাচ্ছি যে সৎ পাত্রে কন্যাদান, এই যেহেতু আপনাদের বিয়ে হয় নাই, এখন আপনারা কার অধীনে আছেন ভাই? বাবা। বাবা বাবা। মার। জি বাবা স্যার। মার, ধরেন কারো বাবা মা না থাকলে বড় ভাইয়ের। তাহলে দেখেন বিয়ের আগে একটা মেয়ে তার পিতামাতা অথবা বড় ভাইয়ের বা বড় বোনের বা কারো একজন গার্ডিয়ানের তত্ত্বাবধানে থাকে, কিন্তু বিয়ের পরে এই দায়িত্বটা চলে যায় তার স্বামীর কাছে। এই যে একটা দায়িত্ব হস্তান্তরিত হয়, এই দায়িত্ব হস্তান্তরিত হওয়ার কারণে এটাকে বলা হয় সম্প্রদান। আমি কি বুঝাইতে পারছি ভাই? জি স্যার। ওকে ফাইন। যেমন বিয়ের আগে আপনাদেরকে দেখভাল করছে আপনাদের বাবা মা, আর বিয়ের পরে এই দেখভাল করার দায়িত্বটা চলে যাবে আপনার স্বামীর উপরে। এখন আপনি বাবার কাছে যা চান, বাবা আজ না দেখ কাল না দেখ পরে দেখ, একদিন দিবে। কিন্তু বিয়ের পরে এই জিনিসটা বাবার কাছে চাইলে বাবা হয়তো আপনাকে 2 দিন দিবে, 3 দিন দিবে, 4 দিনের দিন বাবা বলে ফেলবে যে বাবা আমি এখন আর তোমাকে দিতে পারবো না, তোমার স্বামীর কাছে চাও। তাহলে এই যে দায়িত্বটা হস্তান্তরিত হয়, এই দায়িত্ব হস্তান্তরিত হওয়ার কারণে এটা সম্প্রদান হয়েছে। দ্যাট মিনস সৎপাত্রে কন্যাদান সব সম্প্রদানের সপ্তমী হয়েছে। এটা নিয়ে আর কারো কোনো ডাউট আছে ভাই? না স্যার। না। নাই। তারপরটা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। একটু আগে আমি একটা কথা লিখছিলাম, দেখেন এইখানে, সরি কই, একটু আগে আমি একটা কথা লিখছিলাম দেখেন, জন্যে বা নিমিত্তে এটা বোঝালে তার সম্প্রদান কারক হয়। এবার আসেন একটু বুঝাই। যখন দেখবেন কোন একটা কারকের অর্থটা দাঁড়ায় যে জন্যে বা নিমিত্তে, যখন বাক্যটার অর্থ দেখবেন জন্যে বা নিমিত্তে দাঁড়ায় গেছে, এই জন্যে বা নিমিত্তে দাঁড়ানোর কারণে এটাকে সম্প্রদান বলা যায়। যেমন দেখেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মানে কি? স্বাধীনতার জন্য সংগ্রাম। এই বাক্যে কি জন্য কথাটা আছে না উজ্জ আছে? উজ্জ্ব আছে। উজ্জ্ব আছে। এখানে আন্ডারলাইন কোনটা নিচে হবে তাহলে? আচ্ছা, স্বাধীনতার নিচে হবে।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, কথাটা হচ্ছে এবারের সংগ্রাম স্বাধীনতার জন্য সংগ্রাম। স্বাধীনতার কথাটা কি আছে, মানে জন্য কথাটা কি এখানে আছে? নাই। জি জন্য স্যার, কথাটা উজ্জ্বল। এখানে উচ্চ আছে। তাহলে আমরা ধরে নিব এটা সম্প্রদান। এটার আরেকটা নাম আছে, যখন কোন একটা বাক্য দ্বারা জন্যে বা নিমিত্তে হয় তখন তাকে বলা হয় নিমিত্তার্থে। দ্যাট মিনস এটাকে আপনি চাইলে বলতে পারেন নিমিত্তার্থে সম্প্রদান। আর স্বাধীনতার সাথে যেহেতু র বিভক্তি আছে, নিমিত্তার্থে সম্প্রদান ষষ্ঠী বিভক্তি অথবা সম্প্রদানের ষষ্ঠী। আমি কি বুঝাইতে পারছি কিনা ভাই? আর এটা তো সমাসেও হয়, এখন সমাসেও কি নিমিত্তার্থে নিমিত্তার্থে কি তৎপুরুষ সমাসেও? সমাসের ক্ষেত্রে নিমিত্তার্থে বা জন্য থাকলে সেটা চতুর্থী তৎপুরুষ হবে। ওকে, জি এবার দেখেন বেলা যে পড়ে এলো জলকে চলো, এইখানে যে জলকে চলো কথাটার অর্থ হলো জল আনার জন্য চলো। তাহলে জল আনার জন্য চলতে বলছে, যে বেলা শেষ এখন চলো জল আনতে যাই। তাহলে জল আনার জন্য যদি বলে জলকে, তাহলে বাক্যে জন্য অর্থ বোঝাচ্ছে। দ্যাট ইজ ওটা নিম্মিতার্থে, যেহেতু কে বিভক্তি আছে তাহলে এটা চতুর্থী হবে। নিম্মিতার্থে চতুর্থী অথবা সম্প্রদানে চতুর্থী। আমি কি বুঝাইতে পারছি ভাই? জি স্যার। বেলা যে পড়ে এলো জলকে চলো, এখানে জলকে বলতে কি ভাই বুঝাইছে? জলকে বলতে বুঝাইছে জল আনার জন্য। তাহলে বাক্যে জন্য অর্থ বোঝানোর কারণে এটা হয়ে গেছে নিম্মিতার্থে চতুর্থী সম্প্রদান। বুঝাইতে পারলাম? এবার দেখেন এইখানে কর্মচারীকে বেতন দাও। আমাকে একটু বলেন তো, কর্মচারীকে বেতন দাও এটা কি সম্প্রদান না কর্মকরক? আগে এটা বলেন। সম্প্রদান। কেমনে সম্প্রদান হয়েছে আপনি একটু ব্যাখ্যা দেন তো। মানে স্যার বেতন তো বেতন দিলে ফেরত আমি তো আর নেওয়া এটা হয় ফেরত না। দিব না স্যার। ভেরি গুড। বেতন দিলে তো আপনি বেতন ফেরত নিবেন না। এবার আহেন, আপনি যে কর্মচারীকে বেতন কর্ম দিছেন আগে এক বদলে মাস যে কাজ কাজগুলো করাই করতে। নিছেন না? জি আপনি যে স্যার। কর্মচারীকে বেতন দিছেন আগে এক মাস ও কাজ করাই নিঃস্বার্থ না, নিছেন। এই জন্য স্যার বুঝেছি। গুড, এটা হবে কর্মকারক। কি কারক হবে? কর্ম। কর্মকার। ভেরি গুড। এইটা এই জন্য বুঝার জন্য দিছি, কারণ এখানে স্বার্থ ত্যাগ করেন নাই। আগে জি এক মাস স্যার, তারা দিয়ে কাজ সাত্বিকতা ভুলে করাইছেন। গেছি। ভেরি গুড, আগে এক মাস কাজ করাইছেন তারপরে বেতন দিচ্ছেন। তার মানে এখানে স্বার্থ নাই। এখানে আপনারও স্বার্থ আছে, ওরও স্বার্থ আছে, দুইজনের স্বার্থই জড়িত বুঝাইছে। স্বার্থ ত্যাগ করা বুঝায় নাই। স্বার্থ ত্যাগ করা বুঝাইলে কর্ম সম্প্রদানিত। যেহেতু ওরও স্বার্থ আছে আপনারও স্বার্থ আছে, দুইজনই দুইজনের দ্বারা উপকৃত হয়েছেন, দ্যাট ইজ ওটা সম্প্রদান হবে, না কর্ম হবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। জি স্যার। স্যার বলেন। স্যার বেলা যে পড়ে এলো জলকে হুম। চলো স্যার, আমার স্যার জলকে স্যার কর্ম বোঝা যাচ্ছে না একটা। না, জলকে কর্ম নয় ভাই, এটা সম্প্রদান হয়। চতুর্থী হবে অথবা নিম্মিতার্থী চতুর্থী। কারণ কি হলো, বেলা যে পড়লো সময় শেষ জলকে চলো। জলকে চলো মানে জল আনার জন্য চলো। যখন কোনো কিছু দ্বারা জন্যে বা নিমিত্তে বোঝায় তখন সেটা সম্প্রদান হয়। দ্যাট ইজ এটা সম্প্রদান হবে ভাইয়া। আপনার বইতে যদি কোনোটা থাকে উল্টাটা, সেটা ভুল বলছে, আপনি ভুলটা কাউন্ট করবেন না। এটা হবে ভাই সম্প্রদানে চতুর্থী, এইটাই আপনি পড়বেন। আমি কি বুঝাইতে পারছি ভাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের সম্প্রদান কারক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না সম্প্রদান স্যার। কারক নিয়ে, সম্প্রদান কারক সবাই বুঝতে পারছেন কিনা আগে এটা বলেন। জি স্যার। ওকে ফাইন। যদি সবাই বুঝতে পারেন তাহলে সম্প্রদানের পর এখন আমরা যেটা পড়াবো তার নাম হলো অপাদান। আমরা এখন যেটা পড়াবো তার নাম অপাদান। এখন অপাদান কেমনে পাইবেন বা কেমনে হয় একটু দেখেন। এই অপাদানের যদি সংজ্ঞা না পারেন তাহলে আপনি অপাদান কারক পারবেন না। দ্যাট ইজ আপনাকে অপাদানের সংজ্ঞা পারতেই হবে। চলুন আমরা বলি। যা থেকে কোনো কিছু উৎপন্ন, বিচ্যুত, চ্যুত, শ্রুত, জাত, ভয়, ডর, রক্ষিত, আরম্ভ ইত্যাদি বোঝাবে তাকে অপাদান কারক বলে। ভাই সংজ্ঞাটা আমার সাথে একটু পড়েন তো ভাই, কেউ একজন। কি বলছি ভাই? যা থেকে কোনো কিছু উৎপন্ন, বিচ্যুত, চ্যুত, শ্রুত, জাত, ভয়, ডর, রক্ষিত, আরম্ভ ইত্যাদি বুঝাবে তাকে অপাদান কারক বলে। তার মানে আপনাকে এই উৎপন্ন মানে কোনো কিছু উৎপন্ন অর্থে বোঝায়। বিচ্যুত কথাটার অর্থ হলো গিয়ে আলাদা হয়ে যাওয়া। শ্রুত কথাটার অর্থ আলাদা হয়ে যাওয়া। শ্রুত কথার অর্থ হলো কানে শোনা। আর
জাত কথার অর্থ হলো কি ভাই ফসলের জাতকে বুঝাইছে। ভয় ডর এটা তো বুঝতে পারছেন যে ভয় পাওয়া। আর রক্ষিত মানে ভাই কোনো কিছু রক্ষা করা অর্থে। আর আরম্ভ মানে কোনো কিছু শুরু করা অর্থে। এই জিনিসগুলো যদি কোনো একটা বাক্য দ্বারা বুঝায় তাহলে সেটা অপাদান কারক হয়। এবার আসেন, আরো আছে কিছু। হতে থেকে, হতে থেকে চেয়ে প্রশ্ন করলে, প্রশ্ন করলে অপাদান। তাহলে হতে থেকে চেয়ে প্রশ্ন করলে সেটা কি হবে ভাই? উত্তর হবে অপাদান। আরো কয়েকটা লাইন আছে, আমি পরের পৃষ্ঠায় লিখি। 3 নম্বর লাইন, গতির শুরু বোঝালে অপাদান এবং শেষ বোঝালে অধিকরণ। 4 নম্বর, উপর থেকে পড়লে অধিকরণ কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়লে অপাদান। 3 নম্বর লাইনে লিখলাম গতির শুরু বুঝাইলে অপাদান কিন্তু গতির শেষ বুঝালে অধিকরণ। তারপরে বললাম উপর থেকে পড়লে অধিকরণ কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়লে অপাদান। এই যে কথাগুলো বললাম এগুলোর অ্যাপ্লাই কি, এগুলা বুঝবেন কেমনে? চলেন আমি যদি অ্যাপ্লাই বলি, কিছু বাক্য বলি, তাহলে আপনারা বুঝবেন। যেমন আমি লিখলাম এ জমিতে সোনা ফলে। লাইনটা লিখলাম এ জমিতে সোনা ফলে, জমিতে নিচে আন্ডারলাইন করলাম। পরের বাক্য লিখলাম বাবাকে বড্ড বই করে। বড্ড ভয় পাই, এটা একটা। এবার লিখলাম ভয়কে জয় করো, বিপদে সরি বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে মোরের নিচে আন্ডারলাইন করলাম। এরপর আরো বাক্য লিখলাম ময়দায় পিঠা হয়। কি লিখলাম ভাই? ময়দায় পিঠা হয়, ময়দার নিচে আন্ডারলাইন করলাম। এবার বললাম টাকায় টাকা হয়, টাকার নিচে আন্ডারলাইন করলাম। আরো বাক্য লিখব মনে কি পরে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন, এটা লিখলাম। এবার দেখেন লিখলাম তিলে তৈল হয়, তিলের নিচে আন্ডারলাইন করলাম। গাছ থেকে গাছ থেকে আমটি পড়লো, এটা যদি লিখি আমটি পড়লো গাছ থেকে। এরপর দেখেন আমরা বললাম, আরো বলবো ট্রেন ঢাকা ছাড়ে, ট্রেন ট্রেন রাজশাহী পৌঁছালো, ট্রেন। আরো লিখবো
ছাদে পানি পড়ে, ছাদে ছাদে বৃষ্টি পড়ে, ছাদে। এরপরে লিখবো, আরো লিখবো, লোভে পাপ, পাপে মৃত্যু। এবার আসেন, প্রত্যেকে এবার আমার লাগে খেয়াল করেন, আমি কি লিখছি, কেন লিখছি, প্রথম দিকে বলি। অপাদান কারক লিখছিলাম, দেখেন তো কি লিখছিলাম, যা থেকে কোনো কিছু উৎপন্ন, বিচ্যুত, শ্রুত, শ্রুত, ভয়, ডর, জাত, রক্ষিত, আরম্ভ ইত্যাদি বোঝায়, তাকে অপাদান বলে। হতে থেকে চেয়ে প্রশ্ন করলে অপাদান পাওয়া যায়, এটা বলছিলাম। পরটা লিখছিলাম, গতির শুরু বোঝালো অপাদান এবং গতির শেষ বোঝালো অধিকরণ। উপর থেকে পড়লে অধিকরণ, কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়লে অপাদান। এবার বাক্যটা দেখেন, প্রথম বাক্য লিখছি, এ জমিতে সোনা ফলে। সবাই একটু খেয়াল করবেন, এ জমিতে সোনা ফলে, এই যে কথাটা দ্বারা বুঝাইছে, জমিতে সোনা ফলে কি ফসল হয় না ভাই? জি স্যার। ফসল হয় কি না? জি তাহলে এ স্যার। জমিতে সোনা ফলে উপাদান। যেহেতু ফসল বুঝাইছে, তাহলে ফসলের একটা জাতকে বুঝাইছে। এই যে ফসলের জাত বোঝানোর কারণে, অর্থাৎ এইটা জাত অর্থে অপাদান হইছে। বাট বেসিক্যালি জমিতে বললে জায়গা বুঝাইছিল, এটা অধিকরণ হইতো। যেহেতু ফসল বুঝাইছে, ফসল বুঝাইতে ফসলের জাত বুঝাইছে, এই জাত অর্থে এটা কি হইছে ভাই? অপাদান। একইভাবে আর উৎপন্ন বাবাকে অর্থে বড্ড হলো না ভয়, কেন? কি বললাম? উৎপন্ন এটা অর্থে হলো না কেন? ফসল ফলছে আচ্ছা, মানে উৎপন্ন হচ্ছে। এই জমিতে মানে সোনা ফলে, উৎপন্ন অর্থে বললেও যদি ধরেন সেইভাবেও রাইট হয়, তাতেও অপাদানই জাত আসে। তাতেও রাইট হয়। একইভাবে দেখেন, বাবাকে বড্ড ভয় পায়, আরেকটা লিখলাম ভয়কে জয় করো। একটা জিনিস মনে রাখবেন, কোন বাক্যে ভয় কথাটা পাইলেই 100% অপাদান। একটা ব্যতিক্রম, একটা ব্যতিক্রম কি ভাই? এই কে ভয়কে জয় করো, আপনি যদি প্রশ্ন করেন কাকে জয় করো, ভয়কে, এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করার কারণে এই ভয়কে শব্দটা হবে কি ভাই? কর্মে, ভয়কে কর্মে দ্বিতীয়া। তাহলে এখন, আর উপরে যেহেতু বাবাকে বড্ড ভয় পায়, এখানে ভয় কথাটা আছে, এটা হবে ভাই অপাদান। কি বললাম ভাই? কোন বাক্যে ভয়, ডর, রক্ষিত থাকলে 100% অপাদান। একটা বাক্যই ব্যতিক্রম, ভয়কে জয় করো, এই বাক্যে ভয় আছে, এইটা কর্মে দ্বিতীয়া। এছাড়া সকল ভয়, সকল ডর, সকল রক্ষিত অপাদান। আমি কি বুঝাইতে পারছি কিনা? জি স্যার। ওকে। এই যে বিপদে মোরে রক্ষা কর, রক্ষা আছে, দ্যাট মিনস এটা অপাদান। ময়দায় পিঠা হয়, ভাই ময়দায় পিঠা কথাটার অর্থ কি? ময়দায় পিঠা উৎপন্ন হয়, আর উৎপন্ন অর্থে কি কারক হয় ভাই? অপাদান। অপাদান। টাকায় টাকা হয়, এই কথার অর্থ হলো টাকায় টাকা হয় মানে কি? টাকায় টাকা উৎপন্ন হয়, উৎপন্ন অর্থে বোঝানোর কারণে এটা অপাদানের সপ্তমী হয়েছে। তারপরের বাক্যটা যদি দেখেন, এইখানে যেটা আছে, মনে কি পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। এই পাঠশালা পলায়ন আমি আন্ডারলাইন করছি কোথায় ভাই? পাঠশালার নিচে। পাঠশালা একটা জায়গা বুঝাইছিল, অধিকরণ কারক হওয়ার কথা ছিল, বাট এটা অধিকরণ হয় নাই কেন ভাই? কথাটা হইলো পাঠশালা পলায়ন, কথাটার মানে হইলো গিয়া পাঠশালা হতে পলায়ন। আর যখন কোনো বাক্যে হতে থেকে চেয়ে বুঝাবে, তখন সেটা অপাদান হয়। দ্যাট ইজ ওয়াই এখানে পাঠশালা অপাদানে শূন্য বিভক্তি, অধিকরণ হয় নাই কেন? হতে থেকে চেয়ে বুঝাইছে। তিলে তৈল হয়, কথাটার অর্থ হলো তিলে তৈল উৎপন্ন হয়, তিলে তৈল উৎপন্ন হওয়া অর্থ বোঝানোর কারণে এটা অপাদানের সপ্তমী হইছে। আবার আমি যদি বলতাম তিলে তৈল আছে, তাইলে এটা আবার অধিকরণ হইতো। কেন ভাই? এটা সমগ্র জায়গা জুড়ে আছে, এই আছে বুঝাইলে স্থান বুঝাইতো, আর স্থান বুঝাইলে হইতো অধিকরণ। যেহেতু বলছি তিলে তৈল হয়, কথার অর্থ তিলে তৈল উৎপন্ন হয়, আর উৎপন্ন অর্থ অপাদান হয়। তারপরটা, গাছ থেকে আমটি পড়লো, এটা হলো গাছ, ধরনের গাছ, আম পড়ে গেল, দ্যাট মিনস আলাদা হয়ে গেল, এই বিচ্যুত অর্থে এটা অপাদান কারক। তাহলে বিচ্যুত অর্থে এটা অপাদান কারক হইলো। ট্রেন ঢাকা ছাড়লো, আমার একটু বলেন তো ভাই, ট্রেন ঢাকা ছাড়লে কি গতির শুরু বুঝায় না শেষ বুঝায়? শুরু স্যার। শুরু। শুরু বুঝায়। যখন গতির শুরু বুঝাবে, এই গতির শুরু বুঝানোর কারণে এটা হয়ে গেছে ভাই অপাদানে শূন্য। বাট ট্রেন রাজশাহী পৌঁছালো, এটা কি গতির শুরু বুঝাইছে না শেষ বুঝাইছে? শেষ। শেষ। শেষ বুঝানোর কারণে, গতির শেষ বুঝাইলে এটা হয়ে যাবে ভাই অধিকরণ। অধিকরণে, অধিকরণে শূন্য। তাহলে কি আমি বুঝাইতে পারছি কি? জি স্যার।
ওকে ফাইন, এই দুটো বুঝাইতে পারছি। পরের বাক্যটা দেখেন, আরে বাবা, ছাদে পানি পড়ে, ছাদে পানি পড়ে। এই যে কথাটা বললাম, একটু খেয়াল করেন, ধরেন এটা একটা ছাদ, এই ছাদের এইখানে একটা টাঙ্কি আছে, এই টাঙ্কিটা ভরে গেলে ভাই টাঙ্কির গা বেয়ে বেয়ে চুয়ে চুয়ে পানি পড়ে কিনা? জি স্যার পরে। জি স্যার। এইরকম গড়িয়ে গড়িয়ে চুয়ে চুয়ে পড়া অর্থে অপাদান। দ্যাট মিনস এই ছাদে পানি পড়ে, এটা হবে ভাই অপাদানে সপ্তমী। বাট ছাদে বৃষ্টি পড়ে, এই বৃষ্টি কিন্তু ছাদে উপর থেকে পড়ে, এই উপর থেকে পড়া অর্থে ভাই কি হলো ভাই? এটা অধিকরণ। অধিকরণে সপ্তমী। একইভাবে লোভে পাপ, পাপে মৃত্যু, লোভ থেকে পাপ হয়, পাপ থেকে মৃত্যু হয়, হতে থেকে চেয়ে বোঝানোর কারণে এটা অপাদান হয়। এই দুইটাই যেটা পাইছি, ইহা অপাদানে সপ্তমী। আশা করি অপাদান বুঝাইতে পারছি, পারছি কিনা? জি স্যার। তাহলে আপনি একটা জিনিস কিন্তু জানলেন, অপাদান পারতে হলে আপনাকে সংজ্ঞা পারা লাগবে, সংজ্ঞা না পারলে অপাদান পারবেন না। সুতরাং সংজ্ঞা মুখস্থ করবো আগে, তারপর যতগুলো অপাদানের সূত্র মানে বাক্য আছে সবগুলো পড়ে ফেলবো। আমার বইয়ে দেওয়া আছে, এর বাইরে বাক্য আসে না, ওডিই পড়বেন। অপাদান স্যার শেষ। জি স্যার টাকায় টাকা আনে, এটা কি? স্যার, স্যার স্যার এটা আমি কি আমি আমি- স্যার আমি আপনাকে বুঝাই স্যার, একটু দেখেন স্যার, টাকায় টাকা হয়, টাকা টাকায় আনে? কি না হয়, টাকায় টাকা আনে। স্যার এইবার দেখেন, টাকায় টাকা হয় উৎপন্ন অর্থে অপাদানে সপ্তমী, টাকায় কিনা হয় দ্বারা দিয়ে কর্তৃক মাধ্যম বোঝানোর কারণে করণ। করণে সপ্তমী। টাকায় টাকা আনে, কে টাকা আনে? টাকা এখানে কর্তার কাজ সম্পূর্ণ করছে, দ্যাট মিন্স কর্তায় সপ্তমী। সপ্তমী। স্যার যিনি কোশ্চেন করছিলেন তার মনে আর কোশ্চেন নাই? জি স্যার। জি থ্যাংক ইউ। তাহলে এইবার এই পর্যন্ত বুঝলে, এবার আমরা লাস্ট কারক আমাদের, তার নাম অধিকরণ কারক। সংজ্ঞা লিখছি ভাই, স্থান সময় বিষয়, স্থান সময়, কি সুন্দর বিষয় লিখছি, স্থান সময় বিষয় বোঝালে অধিকরণ। 2 নাম্বার, কখন, বিরক্তটা লাগে কিভাবে লিখি তখন নাই হয়ে যায়, কখন, কোথায়, কিসে প্রশ্ন করলে অধিকরণ হয় বা পাওয়া যায়। তারপরে লিখলাম ক্রিয়া দ্বারা বাক্য শুরু হলে তা ভাবাধিকরণ। পরের লাইন, ভাবাধিকরণে সপ্তমী বিভক্তি হয়। কান্নায় শোক দুর্গীত মন্দীভূত, কান্নায় শোক মন্দীভূত হয়। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। আমার হাত ব্যথা হয়ে গেছে। অধিকরণ 3 প্রকার, যথা 1 নাম্বার ঐকদেশিক, 2 নাম্বার অভিব্যাপক, 3 নাম্বার বৈষয়িক।
আমার সাথে যারা আছেন একটু খেয়াল করেন কি লিখছি, একটু খেয়াল করেন। প্রথম বাক্যটা কি লিখছি বলেন তো, দেখেন তো অধিকরণ কারকে একজন পড়েন তো ভাই, কি লিখছি? স্থান সময় বিষয় বুঝালে অধিকরণ। 2 নম্বর লাইনটা কি লিখছি? কখন কোথায় কিসে প্রশ্ন করলে অধিকরণ হয়। গুড। তারপর 3 নম্বর লাইনটা কি লিখছি ভাই? ক্রিয়া দ্বারা বাক্য শুরু হলে তা ভাবাধিকরণ। গুড। তারপরে দেখেন তো ক্রিয়া দ্বারা বাক্য শুরু হলে তা ভাবাদিকরণ হইলে, তারপরের লাইন দেখেন তো, লাস্টে কি লিখছি? ভাবাদিকরণে কোন বিভক্তি হয়? সপ্তমী। সপ্তমী বিভক্তি। এবার আসেন, ভাবাদিকরণের সপ্তমী বিভক্তি, তার এক্সাম্পল দিছি 2টা। কান্নায় শোক মন্দীভূত হয়, সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়। আমি এই 2টা বাক্য পরে বুঝাচ্ছি, একটু পরে। তারপর লিখছি কি ভাই, দেখেন তো অধিকরণ কয় প্রকার? 3 তিন প্রকার। প্রকার। প্রথম লিখছি ঐকদেশিক, তারপর অভিভাবক, তারপর লিখছি বৈষয়িক। এবার আসেন কয়েকটা এক্সাম্পল দিই, তারপরে বুঝাই। যেমন মা বাড়িতে নেই, বাড়িতে আন্ডারলাইন। মা বাড়িতে নেই, বাড়িতে আন্ডারলাইন। তারপরের লাইন, প্রভাতে সূর্য ওঠে, প্রভাতের নিচে আন্ডারলাইন। তারপরে লিখলাম সে বাংলায় ভালো, বাংলায় নিচে আন্ডারলাইন করলাম। প্রথম বাক্যটা দেখেন তো ভাই, মা বাড়িতে নেই, এই বাড়ি কি জায়গা বুঝাইছে কিনা? জি স্যার। জি স্যার। প্রভাতে সূর্য ওঠে, এটা দ্বারা কি সময় বুঝাইছে কিনা? জি স্যার। সে বাংলায় ভালো, এটা দ্বারা বিষয় বুঝাইছে কিনা ভাই? জি অবশ্যই বিষয়। তাহলে স্থান সময় বিষয় বুঝলে এটা অধিকরণ হয়, আপনি এটার প্রমাণ পাইলেন। এরপরে দেখেন, আমি যদি কোশ্চেন করি, মা বাড়িতে নেই, কোথায় নেই? বাড়িতে। বাড়িতে নেই। যদি বলি প্রভাতে সূর্য ওঠে, যদি বলি কখন ওঠে? প্রভাতে। প্রভা- সে বাংলায় ভালো, কিসে ভালো? বাংলায়। বাংলা। কখন কোথায় কিসে দ্বারা প্রশ্ন করলে উত্তর পেলে সেটা কি কারক হয়? অধিকরণ অধি- হয়। দ্যাট মিন্স বাড়িতে অধিকরণের সপ্তমী, প্রভাতে সময় বুঝাইছে অধিকরণের সপ্তমী, বাংলায় বিষয় বুঝাইছে অধিকরণের সপ্তমী। এই পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা ভাই? জি স্যার। এবার আপনারা বলি ঐকদেশিক অধিকরণ কাকে বলে? বিশাল বড় একটা জায়গার ছোট্ট একটা জায়গায় কিছু একটা আছে, এরকম যদি বুঝায় তাকে আমরা বলি ঐকদেশিক অধিকরণ। এক্সাম্পল, আমি যদি বলি ভাই পুকুর। সে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। ভাই এই যে আকাশে চাঁদ উঠেছে, আমার একটু বলেন তো, আকাশটা বড় না ছোট? বিশাল বড় আকাশ। চাঁদ বড়। কি তার ছোট্ট একটা জায়গায় উঠছে না? জি জি স্যার। চাঁদ স্যার। উঠলে তার ছোট্ট একটা জায়গায় যদি উঠে, তাহলে আমরা কি এটার ঐকদেশিক অধিকরণ বলতে পারি কিনা? পারি। পারি স্যার। আমি যদি বলি ভাই পুকুরে মাছ আছে, আমাকে একটু বলেন তো, পুকুরে মাছ আছে। ভাই পুকুরের কি সব জায়গায় মাছ থাকে? একটা নির্দিষ্ট জায়গায় মাছ থাকে। আর পুকুর যেহেতু স্থান, তাহলে দেখেন বিশাল একটা পুকুর, তার একটা নির্দিষ্ট জায়গায় মাছ আছে, তাকে বলা হয় ঐকদেশিক অধিকরণ। আবার দেখবেন, আমি যদি বলি ভাই রাজার দুয়ারে হাতি বাঁধা। হাতি বাঁধা, সরি, কথা হবে রাজার দুয়ারে হাতি বাঁধা। ভাই আমার একটু বলেন তো, রাজার দুয়ারটা কি ভাই ছোট না বড়? অনেক বড় একটা দুয়ার, তার ছোট্ট একটা জায়গায় হাতি বাঁধা। তাহলে বিশাল বড় জায়গার ছোট্ট একটা জায়গা বোঝানোর কারণে এটা হচ্ছে ঐকদেশিক অধিকরণ। এবার আপনার যদি বলা হয় অভিভাবক অধিকরণ কারে বলে ভাই? অভিভাবক অধিকরণ হলো যাকে নিয়ে কথা বলছি সেটা যদি সমগ্র জায়গা জুড়ে বিরাজ করে, তাকে বলা হয় অভিভাবক অধিকরণ। এক্সাম্পল, আমি যদি বলি ভাই, সরি, আমি যদি এখানে তীরে কি বলি আছে? তিলে তৈল আছে, তাহলে তিলে তৈল আছে, এটা যদি বলি ভাই, তিলের সম্পূর্ণ অংশ জুড়েই কিন্তু তৈল আছে। তো এই সম্পূর্ণ অংশ জুড়ে তৈল আছে কারণে এটা হচ্ছে অধিকরণ। বাট যদি বলতাম তিলে তৈল হয়, উৎপন্ন অর্থ হইতো কি ভাই? অপাদান কারক। একইভাবে আমি যদি বলি ভাই পুকুরে পানি আছে, পুকুরে পানি আছে, এই যে পুকুরে পানি আছে, আপনারা দেখেন পুকুরের কি ভাই সম্পূর্ণ জায়গা জুড়ে পানি আছে না জি স্যার। ভাই? এই পুকুরের সম্পূর্ণ জায়গা জুড়ে পানি থাকার কারণে এটা হয়ে গেছে ভাই অভিভাবক অধিকরণ। এবার আমি যদি বলি ঘরেতে বায়ু আছে, ঘরেতে বায়ু আছে, ভাই ঘরেতে বায়ু আছে এই কথার অর্থ কি? ঘরের সম্পূর্ণ জায়গায় বায়ু আছে। কারণ সম্পূর্ণ অংশে যদি বায়ু না থাকতো আমি আর আপনি নিঃশ্বাস নিয়ে বাঁচতাম না। তাহলে এটা সম্পূর্ণ অংশ জুড়ে আছে, তাহলে অভিভাবক অধিকরণ বলা যায় কিনা? যায় জি স্যার। স্যার। আমি যদি বলি সে ব্যাকরণে ভালো, সে বৈশ্বিক। ব্যাকরণে ভালো,
এই যে সে ব্যাকরণে ভালো বললে, ব্যাকরণ কি একটা বিষয় না? আমি যদি বলি কিসে ভালো, ব্যাকরণে, এটা কি একটা বিষয় বুঝাইছে না? জি স্যার। এটাকে বলা হয় বিষয়, বৈষয়িক অধিকরণ। তাহলে আমি অধিকরণ কি বুঝাইতে পারছি কি না? জি স্যার। পারছি। এবার ভাবাদিকরণের এক্সাম্পলটা একটু দেখাই। ভাবাদিকরণে যেটা ছিল, কান্নায় শোক মন্দীভূত হয়, কান্না এটা হলো ক্রিয়া, ইংলিশে ক্রাইং বলে, বাংলা হলো কান্না। এটা কি ক্রিয়া বা ভার্ব আমি বলতে পারি কিনা? পারি। জি স্যার। তাহলে ক্রিয়া দ্বারা বাক্য শুরু হলে সেটা ভাবাদিকরণ হয়। যেহেতু কান্না একটা ক্রিয়া এবং ক্রিয়া দ্বারা বাক্য শুরু হয়েছে, দ্যাট ইজ ওটা ভাবাদিকরণ, এবং কান্না একটা অন্তস্থ আছে, এই জন্য ভাবাদিকরণের সপ্তমী। আর সবসময় ভাবাদিকরণের সপ্তমী বিভক্তি হয়। সূর্যোদয়, অন্ধকার, দুর্যোদয়, সানরাইজ আর সূর্যোদয় দুইটা হলো ক্রিয়া। তাহলে সূর্যোদয় যেহেতু ক্রিয়া, ক্রিয়া দ্বারা যেহেতু বাক্য শুরু হয়েছে, দ্যাট ইজ ওটা ভাবাদিকরণ। আর সূর্যোদয় যেহেতু একটা এ আছে, এই জন্য এটা ভাবাদিকরণের সপ্তমী বিভক্তি। বুঝাইতে পারছে কিনা? জি স্যার। তাহলে আমার অধিকরণও বোঝানো শেষ, কারক পুরোটা বোঝানো শেষ। এবার আমারে বলেন তো ভাই, কারক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার স্যার সম্বন্ধ কারক অভিভাবকটা একটু বলবেন আবার। অভিভাবক অধিকরণ হলো, যেটা নিয়ে আমি কথা বলছি সেটা যদি সমগ্র জায়গা জুড়ে বিরাজ করে। যেমন পুকুরে পানি আছে ভাই, পুকুরের সমগ্র জায়গায় কি পানি থাকে কিনা? জি স্যার। তাহলে পানি যেখানে না থাকে ওটার আমরা বলি পার। যেহেতু পুকুরের সম্পূর্ণ জায়গায় পানি আছে, দ্যাট ইজ এর অভিভাবক অধিকরণ। তিলে তৈল আছে, তিলের সম্পূর্ণ অংশ জুড়েই তৈল আছে, সম্পূর্ণ অংশ জুড়ে তৈল থাকার কারণে এটা হচ্ছে অভিভাবক অধিকরণ। ঘরেতে বায়ু আছে, ঘরের সম্পূর্ণ জায়গায় বায়ু আছে, সম্পূর্ণ জায়গায় বায়ু থাকার কারণে এর জন্য এটা হচ্ছে অভিভাবক অধিকরণ। আমি মনে হয় বুঝাইতে পারছি। জি স্যার। ওকে ফাইন। তাহলে কারো কোনো কোশ্চেন আর নাই? এবার বলেন, একজন কি জানি বলতে নিছিলেন, একটু বলেন, শুনতেছি। কারো কোনো কোশ্চেন আছে ভাই? স্যার সম্বন্ধ কারক সম্পর্কে বলতে চাইছিলেন। আচ্ছা, সম্বন্ধ কারক সম্পর্কে বলতে চাইছিলাম, এটা সম্পর্কে হলে না বলাই ভালো। যতটুকু বলছি ততটুকু শুনেন। সম্বন্ধ কারক বেসিক্যালি হইল গিয়া বাক্যের ক্রিয়ার সাথে সম্পর্ক না রাইখা নামপদের সাথে সম্পর্ক রাখবে। আমি তাহলে যেহেতু আপনি বলছেন তাই বলতেছি, বাক্যের ক্রিয়ার সাথে সম্পর্ক না রাইখা নামপদের সাথে যদি সম্পর্ক হয়, তাকে বলা হয় সম্বন্ধ কারক। দ্যাট মিন্স এই কারকটায় ক্রিয়ার সাথে সম্পর্ক হবে না। একটা মাত্র সম্বন্ধ কারক, যে কারকে কখনো ক্রিয়ার সাথে সম্পর্ক হয় না, একটা বিশেষের সাথে বিশেষের সম্পর্ক হয়, অথবা একটা সর্বনামের সাথে একটা সর্বনামের সম্পর্ক হবে, কিন্তু কখনো একটা ক্রিয়ার সাথে সম্পর্ক হবে না। এক্সাম্পল কি? দেখেন এক্সাম্পল, রবিনের ভাই কাব্য কাজটি করেছে। রবিনের, দেখেন আন্ডারলাইনটা করছে কোথায়, দেখেন রবিনের ভাই কাব্য কাজটা করছে। এবার আমার একটু বলেন তো, কাজটা করছে কে, কাব্য না রবিন? রবিনের ভাই রবিন। রবিনের ভাই কাব্য না রবিন করছে? রবিন করছে না কাব্য করছে কাজটা? কাব্য। কাব্য। কাব্য করছে, কিন্তু রবিনের সাথে কাজের কোনো সম্পর্ক আছে? না স্যার। কিন্তু রবিনের সাথে সম্পর্ক কার আছে? কাব্যর আছে। রবিনও একটা বিশেষ্য, কাব্য একটা বিশেষ্য। এবার কাউন্ট করেন তো ভাই, রবিনের ভাই কাব্য কাজটা করছে, রবিনের সাথে কিন্তু ক্রিয়ার কোনো সম্পর্ক হয় নাই, রবিনের সাথে সম্পর্ক হচ্ছে কাব্যর। রবিনও একটা বিশেষ্য, কাব্য একটা বিশেষ্য। আর সম্বন্ধ কারকের মূল বৈশিষ্ট্য হলো এইটা, একটা বিশেষের সাথে আরেকটা বিশেষের সম্পর্ক হবে, বা একটা সর্বনামের সাথে আরেকটা সর্বনামের সম্পর্ক হবে, কিন্তু কখনো ক্রিয়ার সাথে সম্পর্ক হবে না। আবার আন্ডারলাইন যদি করতাম কাব্যর নিচে, তাহলে কিন্তু আবার এটা হইতো অন্য কিছু, তাহলে আবার কাব্যর সাথে কাজের সম্পর্ক হইতো, তখন আবার কর্তৃকারক হয়ে যেত। বাট আন্ডারলাইনটা করছে কোথায় দেখেন তো, আমি আন্ডারলাইনটা করা আছে এখানে রবিনের নিচে। রবিনের ভাই কাব্য কাজটা করছে, ভাই রবিনের সাথে কাজের সম্পর্ক নাই, রবিনের সাথে কাব্যর সম্পর্ক হয়েছে। দ্যাট মিনস একটা বিশেষের সাথে আরেকটা বিশেষের সম্পর্ক হইলে তাকে সম্বন্ধ কারক বলে। আমি কি বুঝাইতে পারছি কিনা ভাই? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। ওকে ফাইন, শেষ। আমাদের কারক বোঝানো শেষ। আমাদের লাস্ট একটা টপিক আছে, ছোট্ট একটা টপিক, 10 মিনিট লাগবে একটু বুঝাবো। তার নাম হইলো বাচ্য। সবাই একটু মনোযোগ দেন। বাচ্য কাকে বলে? আমরা টপিকটার নাম লিখে নিলাম বাচ্য। ভাই আমরা ভয়েস পড়ছি কিনা ইংলিশে? ভয়েস, ভয়েস। জি জি স্যার। স্যার। এই বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় বাচ্য। আর এই বাচ্য হইল 3 প্রকার। 3 প্রকার বাচ্য কি কি ভাই? 1 নম্বর আপনি যেটা পাবেন তার নাম হইল কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য। 2 নম্বর যেটা পাবেন তার নাম ভাই কর্মবাচ্য। 3 নম্বর যেটা পাবেন তার নাম ভাববাচ্য। আর একটা অতিরিক্ত অংশে যেটা কোনো নাম নাই, তার নাম কর্মকর্তৃ বাচ্য। বাট আপনাকে যদি পরীক্ষায় কোশ্চেন করে বাচ্য কয় প্রকার, আপনি উত্তর করবেন বাচ্য 3 প্রকার। প্রথমের নাম কর্তৃবাচ্য, দ্বিতীয়টার নাম কর্মবাচ্য,
3 নম্বরটার নাম ভাববাচ্য। আর 4 নম্বরে যে অতিরিক্ত একটা লিখলাম কর্মকর্তৃবাচ্য, এটা বাচ্যের প্রকার ভেদে নাই, বাট আমাদের জানা লাগে। তাহলে এখন আপনি যদি প্রশ্ন করি বাচ্য কয় প্রকার, উত্তর কি হবে ভাই? 3 প্রকার। প্রকার। আর বিভিন্ন ধরনের বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে আমরা কি বলি? বাচ্য। কর্মকর্তৃ না না, বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে আমরা বাচ্য বলি। বাচ্য। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় বাচ্য। বাচ্য হলো 3 প্রকার: কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য। আর কর্মকর্তৃবাচ্য এটা হলো অতিরিক্ত, এটা প্রকারভেদের ভিতরে বলবো না। এই পর্যন্ত কি বুঝতে পারছে কিনা ভাইয়া? জি জি স্যার। স্যার। ওকে ফাইন। তারপরে ধরো আমরা কর্তৃবাচ্য শিখাই। এখন হেডিং করলাম কর্তৃবাচ্য লেখা, আমরা একটু শিখাই। আমরা আসলে বেসিক্যালি যে মানে কর্তৃকারক পড়ছি না, এই কর্তৃকারকের আরেক নাম কর্তৃবাচ্য। কেমনে দেখেন, এখানে 1 নম্বর লাইন পাবেন, কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক হবে। কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক হবে। তারপরটা ভাই, কে বা কার বা কারা দিয়ে প্রশ্ন করা যাবে। তাহলে কে বা কার বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটা কর্তৃবাচ্য হয়। যেমন আমি যদি বলি সুমন বই পড়ে, তারপরে লিখলাম নওরিন গান গায়। প্রথম অংশটা দেখেন, সুমন বই পড়ে। আপনি যদি দেখেন বইটা পড়ে কে ভাই? সুমন। আমি সুমন। পড়ার কাজটা যেহেতু কম সুমন করতেছে, তাহলে সুমনের সাথে ক্রিয়ার একটা সম্পর্ক হয়েছে না? জি জি স্যার। স্যার। তাহলে ক্রিয়ার সাথে কর্তার সম্পর্ক হয়েছে। আবার যদি প্রশ্ন করেন কে পড়ে, উত্তর পাই কি ভাই? সুমন সুমন। পড়ে। সুমন। আবার দেখেন নওরিন গান গায়, গানটা গায় কে? নওরিন। নওরিন। রিন। আবার যদি প্রশ্ন করেন কে গান গায়? নওরিন। নওরিন। রিন। তাহলে ক্রিয়ার সম্পর্ক হয়ে গেছে। দ্যাট ইজ, এটাকে বলা হয় কর্তৃবাচ্য। ওয়ান কাইন্ড অফ আপনি বলতে পারেন সকল কর্মকার মানে কর্তৃকারকের নামই কর্তৃবাচ্য, চাইলে আপনি এটা বলতে পারেন। তাহলে কর্তৃবাচ্য কি বুঝাইতে পারছে কিনা ভাই? জি স্যার। জি ওকে, স্যার। কর্তৃবাচ্য বুঝলে তারপর আমরা বলবো ভাই কর্মবাচ্য। কর্মবাচ্য কাকে বলে একটু খেয়াল করেন। 1 নাম্বার, ক্রিয়ার সাথে কর্মের ক্রিয়ার সাথে সরি ক্রিয়ার সাথে কর্মের হ্যাঁ, ক্রিয়ার সাথে কর্মের সম্পর্ক থাকবে। 2 নাম্বার, দ্বারা দিয়ে কর্তৃক বাক্যে থাকবে। 3 নাম্বার, কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাবে। 4 নাম্বার, যিনি কাজ করবেন তিনি অনুপস্থিত থাকবেন। দেখেন তো আমি প্রথম বাক্য কি লিখছি ভাই? ক্রিয়ার সাথে কর্মের সম্পর্ক থাকবে, দ্বারা দিয়ে কর্তৃক বাক্যে থাকবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাবে, যিনি কাজ করবেন তিনি অনুপস্থিত থাকবেন, এই কথা লিখছি। এবার বাক্য দেখেন, শিকারী কর্তৃক বাঘ নিহত হয়েছে, আসামিকে জরিমানা করা হয়েছে, চোরটা ধরা পড়েছে। আমার সাথে যারা আছে তারা একটু বলেন তো ভাই, আমি একটু আগে বলছিলাম বাক্যে দ্বারা দিয়ে কর্তৃক থাকলে সেটা কর্মবাচ্য হয়। এই বাক্যে কি কর্তৃক আছে কিনা? আছে। তাহলে এটা কর্মবাচ্য, এটা নিয়ে কোনো ডাউট আছে? নাই। না স্যার। আবার দেখেন আসামিকে জরিমানা করা হয়েছে, দেখেন আসামি কি নিজে নিজে জরিমানা করে? না। কেউ একজন জরিমানা করে না? জি স্যার।
যে একজন জরিমানা করে সে কি এখানে উপস্থিত আছে? না নাই। স্যার। আবার যদি প্রশ্ন করেন কাকে জরিমানা করা হয়েছে, আসামিকে, তাহলে উত্তর পাচ্ছে কি এটা ভাই? কর্মবাচ্য। চোরটা ধরা পড়ছে, চোর কি আইসা বলে যে ভাই আমি চোর, আমারে ধরেন? না স্যার। কেউ একজন ধরে, যিনি ধরেন তিনি এখানে নাই, অনুপস্থিত। আবার যদি বলেন কাকে ধরা হয়েছে, ওটা কি? চোর। তাহলে দেখেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি উত্তর পাচ্ছেন। দ্যাট ইজ ওয়াই শিকারী কর্তৃক বাঘ নিতেছে, আসামিকে জরিমানা করেছে, চোরটা ধরা পড়েছে, সবগুলো কর্মবাচ্য। লাস্ট যেটা আর আছে, কর্মবাচ্য মানে প্যাসিভ ভয়েস, তাই না? কর্মবাচ্য মানে প্যাসিভ ভয়েস, এটা বললেন? হুম। ভাই বাচ্চ মানেই প্যাসিভ ভয়েস, মানে এটা বাদ দেন, ওইটা বাদ দিয়ে বাংলায় চিন্তা করেন, ভয়েসের সাথে এটার অনেকটা অমিল আছে। 3 নম্বরটা দেখেন, ভাববাচ্য। লাইন হলো কি দেখেন, বাক্যের ক্রিয়ার অর্থের প্রাধান্য পাবে। 2 নম্বর, বাক্যের 2 নম্বর, বাক্যের কর্তা ও কর্মের পরিবর্তন হলেও, বাক্যের কর্তা ও কর্মের পরিবর্তন হলেও ক্রিয়া অপরিবর্তিত থাকবে। এক্সাম্পল দেখেন, আমি যদি বলি আমার যাওয়া হলো না, এবার ওঠা যাক, তার খাওয়া হলো না। একটু দেখেন তো ভাই, প্রথম বাক্যটা আমার যাওয়া হলো না, আমি লিখছি বাক্যে ক্রিয়ার অর্থের প্রাধান্য পাবে, বাক্যের কর্তা ও কর্মের পরিবর্তন হলো, ক্রিয়া অপরিবর্তিত থাকবে। একটু দেখেন তো ভাই, আমার যাওয়া হলো না, এই বাক্যে আমার অংশটা বাদ দিয়ে যদি বলি তার যাওয়া হলো না, সুমির যাওয়া হলো না, রতনের যাওয়া হলো না, আমাদের যাওয়া হলো না, তোমাদের যাওয়া হলো না, দেখেন তো প্রত্যেকটা ক্ষেত্রে কর্তা পরিবর্তন করছি, ক্রিয়ার কি কোনো পরিবর্তন হয়েছে? না না স্যার। স্যার। এই যে ক্রিয়ার পরিবর্তন না করে কর্তার পরিবর্তন হলেও সেটা ভাববাচ্য হবে, দ্যাট ইজ এটা একটা ভাববাচ্য। এবার ওঠা যাক, এই বাক্যে এবার শব্দটার বাদ দিয়ে যদি বলি আমাদের ওঠা যাক, তোমাদের ওঠা যাক, রতনের ওঠা যাক, সুমির ওঠা যাক, নওরিনের ওঠা যাক, এই কথা যদি আমরা বলি, তাহলে এই যে দেখেন এটা বললো ক্রিয়ার কি কোনো পরিবর্তন হচ্ছে ভাই? না স্যার। না স্যার। তাহলে এটা কি হবে ভাই? ভাববাচ্য। একইভাবে দেখেন, তার খাওয়া হলো না, বাকি কর্তা হলো তার, এটা বাদ দিয়ে যদি বলি আমার খাওয়া হলো না, তোমার খাওয়া হলো না, তাদের খাওয়া হলো না, শিমুলের খাওয়া হলো না, বাবার খাওয়া হলো না, মায়ের খাওয়া হলো না, এই যে কর্তা পরিবর্তন করছে, ক্রিয়ার কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। এই না হওয়ার কারণে এই তিনটাই ভাববাচ্য। ভাই ভাববাচ্য কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। লাস্ট একটা বাকি আছে, এরপর ক্লাস শেষ হবে, তার নাম কর্মকর্তৃবাচ্য। আসেন, কর্মকর্তৃবাচ্য কি লিখছি দেখেন, বাক্যটি স্থান, সময়, বিষয়, বস্তু বা উপাদান দ্বারা শুরু হবে। 2 নম্বর লাইন, বাক্যের কর্ম কর্তার জায়গায় বসে কর্তার কাজ করবে। এবার বাক্য দেখেন, 1 নম্বর বাক্য, কাজটি ভালো দেখায় না, সুতি কাপড় অনেকদিন টেকে। 3 নম্বর, বাঁশি বাজে। 4 নম্বর, শাঁখ বাজে। 5 নম্বর, জ্যৈষ্ঠ মাসে
আম পাকে। এবার সবাই আমার সাথে একটু খেয়াল করেন তো। বলছি বাক্যটি স্থান, সময়, বিষয়, বস্তু বা উপাদান দ্বারা শুরু হবে। বাক্যের কর্ম কর্তার জায়গায় বসে কর্তার কাজ করবে। দেখেন মিলান, কাজটি ভালো দেখায় না, কাজটা একটা বিষয় বুঝাইছে, বিষয় দ্বারা শুরু হয়েছে। সুতি কাপড় অনেক দিন টিকে, সুতি একটা বস্তু বা উপাদান বুঝাইছে। বাঁশি বাজে, বাঁশি একটা বস্তু বা উপাদান বুঝাইছে। শাক বাজে, বস্তু বা উপাদান বুঝাইছে। জ্যৈষ্ঠ মাসে আম পাকে একটা সময় বুঝাইছে। তাহলে প্রথম অংশের সাথে স্থান, সময়, বিষয়, বস্তু বা উপাদান বুঝাইলে সেটা কি হয়? কর্মকর্তৃবাচ্য। তাহলে এই পাঁচটাই যে কর্মকর্তৃবাচ্য, এটা কি বুঝতে পারছেন কিনা ভাই? জি স্যার। আবার আরেকটা জিনিস আছে, বাঁশি বাজে, আপনি যদি প্রশ্ন করেন কি বাজে, উত্তর হলো বাঁশি। তাহলে বাঁশি কিন্তু একটা কর্ম, এই কর্মটা কর্তার জায়গায় বসে কর্তার কাজ সম্পন্ন করছে, এই জন্য বাঁশি বাজে। এটাকে চাইলে আপনি কর্তৃকারকও বলতে পারেন, এবং এটার নামই এই জন্য কর্মকর্তৃবাচ্য। এই জন্য এটাকে কর্মকারকও বলা যায়, কর্তৃকারকও বলা যায়। একইভাবে শাক বাজে, কি বাজে? শাক। এই বাক্যে শাক কর্মটা কর্তার জায়গায় বসে কর্তার কাজ সম্পন্ন করছে, এই জন্য এটার নাম কর্মকর্তৃবাচ্য। অ্যাট দ্য সেম টাইম এটাকে কর্তৃকারকও বলা যায়, এটাকে কর্মকারকও বলা যায়। একইভাবে দেখেন কাজটি ভালো দেখায় না, কি ভালো দেখায় না? কাজটি। এটা কি? কর্মকারক। আবার যেহেতু কর্মটাই কর্তার জায়গায় বসে কর্তার কাজ সম্পন্ন করছে, দ্যাট ইজ ওয়াই কাজটা এখানে কর্মকর্তৃবাচ্য, এট দ্য সেম টাইম এটা কর্তৃকারক। সুতি কাপড় অনেকদিন থেকে, কি অনেকদিন থেকে? সুতি কাপড়। সুতিটা বস্তু বা উপাদান, কি দ্বারা প্রশ্ন করছে যেহেতু উত্তর পেয়েছে, এটা কর্মকারক। আবার সুতিটা এটা কর্তার জায়গায় বসে কর্তার কাজ সম্পন্ন করছে, দ্যাট ইজ এটাকে বলা হয় কর্তৃকারক। এই জন্য এটা কর্তৃকারকও বলতে পারবো, কর্মকারকও বলতে পারবো। এই ছিল আজকের ক্লাস। যারা আমার সাথে ছিলেন শেষ পর্যন্ত, তারা কোনো কোশ্চেন আছে কিনা তাদের বলেন। না স্যার, আপাতত না নেই। স্যার। ওকে ফাইন, যেহেতু স্যার আপাতত আর জি বলেন। স্যার বাবাদিকরণটা স্যার একটু বুঝলে ভালো হতো আর কি। আমি স্যার মনোযোগ ছিল না আর কি। আপনি ছিলেন না তখন ভাই? স্যার ছিলাম স্যার, কিন্তু বাবাদিকরণ যখন বুঝাইছিলেন তখন স্যার একজন ফোন দিয়েছিল আর কি। অ্যাবসেন্ট মাইন্ডেড। আচ্ছা ঠিক আছে। যে অধিকরণ কারকটা ক্রিয়া দ্বারা শুরু হয় তাকে ভাবাদিকরণ বলে। আর ভাবাদিকরণে সবসময় সপ্তমী বিভক্তি হয়। বইতে অনেক জায়গায় অনেক ধরনের সংজ্ঞা আছে, আপনি চাইলে সে সংজ্ঞা পড়তে পারেন। আমি আপনাকে সিম্পল সংজ্ঞা দিলাম, যে অধিকরণটা ক্রিয়া দ্বারা শুরু হয় তাকে ভাবাদিকরণ বলে। আর ভাবাদিকরণে সবসময় সপ্তমী বিভক্তি হয়। আমরা জি স্যার। এক্সাম্পল পড়াইছিলাম এইরকম। কান্নায় সুখ দূরীভূত হই। হ্যাঁ, কান্নায়, আমি দেখাচ্ছি আপনাকে পুরা। এই যে কান্নায় শোক মন্দীভূত হয়, কান্নাটা যেহেতু ক্রিয়া, ক্রিয়া দ্বারা বাক্য শুরু হয়েছে, দ্যাট ইজ এটা ভাবাদিকরণ, এবং অন্তস্থ আছে, এই জন্য ভাবাদিকরণের সপ্তমী বিভক্তি। সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, সূর্যোদয় এটা সানরাইজ, এটা একটা ক্রিয়া। তাহলে কান্নায় শোক মন্দীভূত হয়, সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, দুইটা বাক্যই ক্রিয়া দ্বারা শুরু হয়েছে, দ্যাট ইজ এটা ভাবাদিকরণ। আর ভাবাদিকরণ সবসময় কি বিভক্তি হয়? উত্তর সপ্তমী সপ্তমী। বিভক্তি হয়, এটা মনে রাখবেন। স্যার আপনি এত সুন্দর কেন স্যার? আল্লাহ বানাইছে এই জন্য। এই আপনাদের টিচার এত সুন্দর কেন? এত সুন্দর, আল্লাহ আল্লাহ, এত সুন্দর মানুষ কেমনে হয়? হ্যাঁ, ছি ছি ছি। কি হ্যান্ডসাম। রুবেল ভাই আর পথেন না। জি স্যার, সরি ভাই। ইনি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় রুবেল স্যার, যিনি জি আপনাদের ইংলিশ স্যার। পড়ায়। জি চিনেন। এই সুযোগ পাইলে একটু একটু উল্টা পাল্টা বলে আর কি। যাই হোক, চলুন আমরা একটু এইখানে যাই। তাহলে এই পর্যন্ত বুঝতে পারলাম, এই পর্যন্ত বুঝতে পারলাম। তাহলে আমাদের আর কারো কোনো কোশ্চেন নাই। যেহেতু আর কারো কোনো কোশ্চেন নাই, আজকে ক্লাসটা এখানে শেষ করব। আছে কারো কোনো কোশ্চেন? না। সাকসেসফুলি আজকে কারোকে পড়াইছি, বাচ্চা পড়াইছি, দ্যাট মিনস 6 নম্বর লেকচার শেষ করছি সাকসেসফুলি। 6 নম্বর লেকচার শেষ। কারো কোনো প্রশ্ন নেই? সবাইকে থ্যাংক ইউ। স্যার, আপনি কি বলছিলেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু দেখাবেন? আপনার এনার্জি আছে এখনো? জি স্যার, আপনি পারলে দেখান। আপনি জি তো স্যার, প্রতিদিন। সময় আছে তো এখনো। আল্লাহ মাহবুব, স্যার একটু টাইম আছে ছাড়বেন তো না, স্যার। মানে ছাড়বেন না। মাসে একটা ক্লাস পাই, দুইটা ক্লাস পাই। চলেন, যেহেতু কথা দিছি, কথা তো রাখা উচিত। কারণ আর 5 মিনিট ওরা আমাকে রাখবে ওনারা। এখন আপনাদের কাছে বই থাকলে 73 পেজে যান। গেছেন 73 পেজে? 5 মিনিট লাগবে। জি স্যার। 73 পেজে গেছেন? গেছেন। জি স্যার। দেখেন এখানে একটা বাক্য আছে, হেলায় সুযোগ হারিও না। বাক্যে হেলা, এই হেলার নিচে আন্ডারলাইন করেন, এখানে আন্ডারলাইন করেন নাই। বাক্যে নিম্নরেখা পদটি বা শব্দটি কোন কারক? এখানে হেলায় সুযোগ হারিও না কথাটার অর্থ হলো হেলা দ্বারা সুযোগ হারিও না। যেহেতু হেলা দ্বারা দিয়ে কর্তৃক মাধ্যম বোঝায়, তখন সেটা করণ কারক হয়। এই জন্য এটা হবে জি ভাই স্যার। করণের সপ্তমী।
পরের বাক্যটা দেখেন তো, অধিকরণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটা? সারা রাত বৃষ্টি ছিল, সারা রাতের নিচে আন্ডারলাইন করলে আপনি যদি বলেন সারা রাত বৃষ্টি ছিল, কখন বৃষ্টি ছিল? সারা রাত। কখন দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাই অধিকরণ। আর এখানে সারা রাত একটা সময় বুঝাইছে, যেহেতু এটা সময় বুঝার কখন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, দ্যাট ইজ ওয়াই সারা রাত এখানে অধিকরণ, এবং সারা রাত শব্দটায় কোনো বিভক্তি নাই। এইটা হলো অধিকরণের শূন্য বিভক্তির উদাহরণ। বাট স্যার বাকি যেটা আছে 75 পৃষ্ঠায় তো পাচ্ছি না, কোথায় আপনি 73 এটা? পৃষ্ঠা বলছি ভাই, 73-এ আছে। ও আচ্ছা, 73। হ্যাঁ পেয়েছি। আচ্ছা আচ্ছা, 73 পৃষ্ঠা বলছি। এখানে গ নাম্বার অ্যান্সারটা কেন হইল না? বাড়ি থেকে নদী দেখা যায়, এখানে আন্ডারলাইন ছিল বাড়ি থেকে, দুইটার নিচে। বাড়ি থেকে বললে এটা হয় অধিকরণের, মানে থেকে বললে অধিকরণের পঞ্চমী। ভোরে সূর্য ওঠে, কখন সূর্য ওঠে? ভোরে। এই ভোরে যদি প্রশ্ন করি কখনো, এটা অধিকরণ হয়, ভোরের সাথে এ আছে, তা অধিকরণের সপ্তমী। আর উপরে একটা খ নম্বর অপশন আছে, সুখের লাগিয়ে এ ঘর বাঁধিনু, কথাটা হলো সুখের জন্য বা সুখের নিমিত্তে, দ্যাট ইজ এটা সম্প্রদান হয়, এই জন্য এটা উত্তর হয় নাই। দ্যাট ইজ ওই উত্তর হয়েছে ভাই ক, সারা রাত বৃষ্টি মানে বৃষ্টি ছিল, এটা সারা রাত একটা সময় বুঝাইছে, আর যেহেতু এখানে বিভক্তি নাই তাহলে অধিকরণের শূন্য। 3 নম্বর দেখেন, ক্রিয়াপদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে? এই যে আজকের ক্লাসের শুরুতেই বলছিলাম, যা ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে। দেখেন এখানে সেই কোশ্চেনটাই কিন্তু 3 নম্বরে দিয়ে দিচ্ছে, ক্রিয়াপদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে? উত্তর হবে কারক। একটা আবার বলেন। বলছে 3 নম্বর কোশ্চেনে দেখেন 73 পেজে, ক্রিয়াপদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে? আজকে ক্লাসের শুরুতে পড়েছিলাম, যা ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে। আর স্যার এই কোশ্চেনে হেলাই সুযোগ হারিও না, এটা চাচ্ছিলাম আরেকবার একটু বলতে। হেলায় সুযোগ হারিও না, এই কথাটার অর্থ লিখে হেলা দ্বারা সুযোগ হারিও না। হেলা দ্বারা সুযোগ হারিও না, যেহেতু সুযোগ হারানোর মাধ্যম বুঝাইছে হেলা, মাধ্যম বা উপায় বুঝাইলে সেটা করণ কারক হয়, দ্যাট ইজ এটা করণে সপ্তমী, যেহেতু হেলায় একটা অন্তস্থ আছে, করণের সপ্তমী। 3 জি নম্বর স্যার, বাক্যটা হলো, থ্যাংক ইউ। ক্রিয়াপদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে? উত্তর কারক বলে, আজকে প্রথমেই পড়াইছি। আষাঢ়ে বৃষ্টি নামে, আষাঢ় একটা সময় বুঝাইছে, কখন কোথায় কিসে দ্বারা প্রশ্ন করলে অধিকরণ কারক বলে। আষাঢ়ে বৃষ্টি নামে, কখন বৃষ্টি নামে? আষাঢ়ে। যেহেতু কখন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, দ্যাটস ওয়াই আষাঢ়ে অধিকরণে এ আছে সপ্তমী বিভক্তি। পরে 5 নাম্বার দেখেন, গাছ থেকে ফল পড়ে, এই গাছ থেকে ফল পড়ে একটা বিচ্যুত অর্থ বুঝাইছে, আজকে অপাদান কারকে পড়াইছিলাম, বিচ্যুত অর্থ অপাদান হয়, দ্যাট ইজ এটা অপাদান হইছে। একদিন পাপের ফল ফলবে, একদিনের নিচে আন্ডারলাইন, একদিন দ্বারা একটা সময় বোঝায়, যেহেতু এটা একটা সময় বুঝাইছে, দ্যাট ইজ ওটা অধিকরণের শূন্য, যেহেতু একদিন শব্দে কোনো বিভক্তি নাই। 7 নাম্বার, কাননে কুসুমগুলি সকলে ফুটিলে, এখানে কাননে, কানন শব্দের অর্থ হলো বাগান, আর বাগান একটা জায়গা বুঝাইছে, আর জায়গা বোঝানোর কারণে এটা হলো অধিকরণে সপ্তমী হইছে। 8 নাম্বার, ভাবাদিকরণে সবসময় কোন বিভক্তি হয়? এটা একটু আগেই পড়াইছিলাম যে ভাবাদিকরণে সবসময় সপ্তমী বিভক্তি হয়। গুড, থ্যাংক ইউ। 9 নাম্বার, বাক্যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, এটাই একটু আগে পড়াইছিলাম প্রথমেই ক্লাসে, যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্ক বা যা ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলা হয়। হ্যাঁ, মোটামুটি এইখানে আমরা যা পড়াইছি, বাকি এখান থেকে যা আছে নিচে ওগুলো সব আমরা পড়াই লাইছি, আপনি দেখবেন পড়লেই, একটু আগে সব এক্সাম্পলগুলো আমি ক্লাসে পড়াইছি, ওই এক্সাম্পলগুলোই আছে, বাসায় পড়লে পারবেন। থ্যাংক ইউ। জি স্যার। জি, সবার সাথে ভালো থাকবেন, ভালো রাখবেন, বেঁচে থাকলে আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ জি হাফেজ। ইনশাআল্লাহ, ভালো থাকবেন। ইনশাল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কাইটে দেন।